ওয়েলকাম, হাউ আর ইউ? আশা করি সবাই খুব ভালো আছো। তো ব্যাচের ক্লাস অলরেডি আমাদের শুরু হয়ে গেছে, আর আজকে আমি এসেছি লেকচার নাম্বার 2। ঠিক আছে, আমরা লেকচার নাম্বার 1 কমপ্লিট করেছি। সেখান থেকে আমরা পরবর্তী যে টপিক আমাদের রয়েছে সেইটা আজকে আমরা কভার করব। তো এটা মূলত যেটা রয়েছে তোমাদের চ্যাপ্টারসটা, সেটা রয়েছে তোমার জিওমরফিক প্রসেস বা ভূমিরূপ প্রক্রিয়া। তো ভূমিরূপ প্রক্রিয়ার মধ্যে এক্সোজেনিক প্রসেস, যেটা বহির্জাত প্রক্রিয়াটাকে কিন্তু এখানে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে এবং সিলেবাসের মধ্যে আমাদের এটাই রয়েছে। এবং তার মধ্যে থেকে যে প্রথম যে টপিক, সাব টপিক বলা যেতে পারে, যেটা হচ্ছে মাস ওয়াস্টিং বা পুঞ্জিত ক্ষয়, সেইটা আজকে আমরা ডিটেলস জানবো। আমি আগেই বলেছি যে জিওগ্রাফির একটা মেন সুবিধা হচ্ছে আমরা এটা সম্পর্কে জানি, কিন্তু ক্লাস যখন আস্তে আস্তে বাড়ছে সেই ক্লাসের মধ্যে আমরা কি পাই, আস্তে আস্তে একটু সেই তার গভীরে ঢুকতে হয়। তো পুঞ্জিত ক্ষয় সম্পর্কে আশা করি তোদের ধারণা রয়েছে, কারণ অগ্নিভবন, ক্ষয়ভবন, আবহবিকার এগুলো তোরা পড়েছিস। তো সেই জায়গা থেকে হয়তো সংজ্ঞাটা পড়েছিস, হয়তো ধারণাটা আছে। আজকে ওই পুঞ্জিত ক্ষয়ের একদম ডিটেলস আমরা আলোচনা করব, তার ধারণা নেব, সেটা কি, ঠিক আছে, কিভাবে হয়, তার নিয়ন্ত্রকগুলো জানবো। ঠিক আছে, তো দেখে নিই আজকে কি কি টপিক আমাদের কভার আছে। তো আজকের টপিক হচ্ছে পুঞ্জিত ক্ষয় বা মাস ওয়াস্টিং। ঠিক আছে, এটা হচ্ছে ভূমিরূপ প্রক্রিয়া, বহির্জাত প্রক্রিয়ার একটি তোমার ধাপ। তো দেখো কি কি টপিক আমাদের রয়েছে। প্রথমেই আমরা জেনে নেব যে বহির্জাত প্রক্রিয়াটি ঠিক তার কি। ঠিক আছে, বহির্জাত প্রক্রিয়া সম্পর্কে আমরা আগেই পড়েছি, তো সেইটা সম্পর্কে আমরা জেনে নেব। তার মধ্যে পুঞ্জিত ক্ষয়ের সম্পর্কে সংজ্ঞা, ধারণা সব কিছু জেনে নেব। পুঞ্জিত ক্ষয়ের নিয়ন্ত্রকগুলো কি কি আমরা অবশ্যই জানব, এবং শ্রেণীবিভাগ জানব। তো এগুলো হচ্ছে আজকের টপিকসে আমাদের আমরা কভার করব। ঠিক আছে, এবং এর ছাড়াও এর রিলেটেড আরও কিছু যেগুলো পরীক্ষা উপযোগী সেগুলো করব। এর বাইরে পরীক্ষা নিশ্চিন্ত। ঠিক আছে, এইগুলো করতে পারলে আর কিছু তোমাদের ভাবতে হবে না। তো চলো আস্তে আস্তে আমরা দেখে নিই। ঠিক আছে, তো ফার্স্ট যেটা বহির্জাত প্রক্রিয়া বা এক্সোজেনিক প্রসেস, প্রাকৃতিক শক্তির মাধ্যমে দীর্ঘকালীন ক্ষয় ও সঞ্চয়ের ফলে ভূমিরূপের বিবর্তন। তাই তো, এটা হচ্ছে ব্যাপার। তো আমাদের এখানে যেটা এইখানে প্রধানত ক্ষয় সঞ্চয়, এর মাঝে কিন্তু আরও একটা, আচ্ছা এটা একটু কমিয়ে নেওয়া হোক। ঠিক আছে, চলো, ইটস ওকে। তো ক্ষয়, তারপর আরও একটা তোমরা শুনে থাকবে, ক্ষয়, বহন, সঞ্চয়। তাই তো, ঠিক ব্যাপারটা এরকমই। তো প্রধানত যেটা সেটা হচ্ছে ক্ষয় এবং সঞ্চয়, যেটা বাহিত হয়ে ক্ষয়িত পদার্থগুলো বাহিত হয়ে সঞ্চয় হয়, সঞ্চিত হয়, সেটাই হচ্ছে ব্যাপার। তো কি কি প্রাকৃতিক শক্তির প্রধানত মাধ্যমে আমাদের বহির্জাত, মানে অবশ্যই পৃথিবীর বাইরের অংশটাই হবে। আমি ডায়াগ্রাম করে আমি দেখিয়ে দিচ্ছি কি না হচ্ছে। ঠিক আছে, তো এই ডিটেলসে আসার আগে জিনিসটা একটু আমাদের জানার প্রয়োজন রয়েছে। তো চলো আমরা অবশ্যই দেখে নিই। তো সেটা হচ্ছে আমাদের প্রথমেই যেটা দেখব সেটা হচ্ছে অন্তর্জাত এবং বহির্জাত প্রক্রিয়া, রাইট? তো দেখো, আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, যেমন ধরো একটা এই জিনিসটা সম্পর্কে আমাদের কিন্তু ধারণা অবশ্যই রয়েছে, তাই না? রাইট, ঠিক আছে, দাঁড়াও। ওকে, আর এটা আস্তে আস্তে তোমার একদম পৃথিবীর অভ্যন্তর ভাগ পর্যন্তই আমরা চলে যাব, রাইট? সো এই হচ্ছে আমাদের ব্যাপার, যার মধ্যে আমাদের এই যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, এইখানকার মধ্যেই আমাদের যে পরিবেশ, যে সভ্যতা, ঠিক আছে, হিউম্যান সেটেলমেন্ট ইত্যাদি 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 সব এইটার মধ্যে। আর এটা হচ্ছে পৃথিবীর ভিতরের ব্যাপার। ঠিক আছে, তো এইটা একটু আমরা জিনিসটা বুঝে নিতে পারলেই কিন্তু আমাদের পক্ষে জিনিসটা খুব সুবিধা হবে। তো চলো, এটা ধরো আমি সমুদ্র দেখালাম, রাইট? আর এটা আমার স্থলভাগ হয়ে গেল, এগুলো। ঠিক আছে, এর মধ্যে অবশ্যই বৈচিত্র্যতা রয়েছে, পাহাড় পর্বত ইত্যাদি ইত্যাদি, পাহাড় পর্বত এসব তো রয়েছে। ঠিক আছে, কোথাও কোনো পাহাড়ে আবার এখানে
বরফও সঞ্চিত হচ্ছে, তো এটাই হচ্ছে ব্যাপার। আর এগুলো তো আমাদের স্বাভাবিক জীবজগৎ সম্পর্কে ধারণা আছে, ঠিক আছে। এবার এইটা হচ্ছে তোমার সরি, এটা হচ্ছে তোমার বলো গুরুমণ্ডল, তাই তো? এটা হচ্ছে গুরুমণ্ডল, যার উপর কে ভাসছে? শিলামণ্ডল ভাসমান অবস্থায় রয়েছে, আর তারও তলায় রয়েছে কে? কেন্দ্রমণ্ডল, রাইট। তার মানে এই যে ব্যাপারগুলো, এটা হচ্ছে পৃথিবীর অভ্যন্তর ভাগ, তাই না? আর অভ্যন্তর ভাগ, এইটা হচ্ছে শিলামণ্ডলের পার্ট, ঠিক আছে। চলো একটু দেখে নিই। এটা হচ্ছে ধরো শিলামণ্ডলের অভ্যন্তর ভাগটা আমরা দেখাচ্ছি এরকম মোটামুটি। তাহলে এটা আমি লিখছি কি, এগুলো আমরা আগেই জানি, জাস্ট একবার রিভিশন করে নেওয়া। এটা হচ্ছে গুরুমণ্ডল, আর এটা হচ্ছে কেন্দ্রমণ্ডল, তাই তো? কেন্দ্রমণ্ডল। এর বাইরে আমাদের এখানে রয়েছে তোমার বায়ুমণ্ডল, এখানে রয়েছে বাড়িমণ্ডল, তাই না? এটা যেন আমি লিখতে পারি, আমি বাড়িমণ্ডল, এই তো ব্যাপার। আবার ধরো এইখানটায় আমি একটা করলাম, এটা পুরোটা হচ্ছে বায়ুমণ্ডল, তাই না? বায়ুমণ্ডল। আর সর্বত্রই তো জীবের দেখা মেলে, ঠিক আছে। এখানে যেমন উদ্ভিদ দেখতে পাচ্ছি, ঠিক আছে, এখানে উদ্ভিদ থাকতে পারে, এখানে প্রাণী থাকতে পারে, ঠিক আছে, সর্বত্রই থাকতে পারে। তো সেইগুলো মিলিয়ে হচ্ছে তোমার একটা জীবমণ্ডলের যে ধারণা, ঠিক আছে। তো অবশ্যই আমি এটা লিখতে পারি, জীবমণ্ডলের যে ধারণা, এগুলো আমরা জানি, ঠিক আছে। যেমন এটা রয়েছে, এটার সঙ্গে সম্পর্কিত জীবমণ্ডল, বোঝা গেল। এবার এইটা যেটা আমি আসবো, সেটা হচ্ছে এই যে পৃথিবীর উপরে পৃষ্ঠ, এইখানটাতেই হচ্ছে বহির্বিভাগ, আর এই যে ভিতরের এটা হচ্ছে অভ্যন্তর ভাগ। তাহলে বহির্জাত প্রক্রিয়া আমি কোথায় দেখতে পাবো? পৃথিবীর অবশ্যই বাইরে। আর আমি অন্তর্জাত প্রক্রিয়া কোথায় দেখতে পাবো? অন্তর্জাত প্রক্রিয়া আমি দেখতে পাবো পৃথিবীর ভেতরে। এইটাই আমি বলার চেষ্টা করছি, বোঝা গেল? তাহলে প্রাকৃতিক শক্তিগুলো কি কি পাবো আমি এখানে? দেখো এখানে সমুদ্র এঁকেছি, ঠিক আছে। এখান থেকে হয়তো কোনো নদী, এই যে হিমবাহ এঁকেছি, হিমবাহ থেকে অথবা বৃষ্টির জলে সৃষ্টি হয়ে কোনো নদী এসে এই সমুদ্রে পতিত হচ্ছে, বোঝা গেল? এই সমুদ্রে পতিত হচ্ছে, ঠিক আছে। তারপর হচ্ছে বায়ু প্রবাহিত হচ্ছে, ভৌম জলের মধ্যে রয়েছে, অর্থাৎ এই যে বিভিন্ন প্রাকৃতিক শক্তি, এই প্রাকৃতিক শক্তিগুলো কাজ করছে পৃথিবীর কোথায়? উপরের দিকে, বাইরের দিকে, তাই না? তার মানে এটা ভিতরে, আর এটা বহির্জাত মানে কি? পৃথিবীর বাইরের দিক, এটা বাইরে, ঠিক আছে। আর এটা পৃথিবীর ভিতরে, অভ্যন্তরে, ঠিক আছে। এইটা হচ্ছে ব্যাপার। সেই জন্য এটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া, আর এটা হচ্ছে সেই জন্য হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া। তো আমাদের অন্তর্জাত প্রক্রিয়া তো আমরা আগে পড়েছি, ভূমিকম্প, তোমার পাত সঞ্চালন তত্ত্বের ভিত্তিতে অনেক কিছু ব্যাখ্যা আমরা পেয়েছি। এখন এইখান থেকে আমাদের বাইরেরটা যেটা, সেখান থেকে আমাদের বহির্জাত প্রক্রিয়াগুলো এবার বুঝতে হবে। এই যে প্রাকৃতিক শক্তিগুলো কাজ করছে, তাহলে এই যে ধরো এই পাহাড়টা, তাহলে এর উপর যে কাজ করছে, হিমবাহ কাজ করছে, নদ নদী কাজ করছে, তাহলে তারা সেই উচ্চ স্থানে কি করছে? ক্ষয় সাধন করছে। তার মানে ভূমির উচ্চতা আস্তে আস্তে কি হচ্ছে? কমছে। আবার অর্থাৎ যদি আমি এইখানে একটা দেখি, ধরো এইরকম একটা ভূমিরূপ, ঠিক আছে, এরকম একটা ভূমিরূপ, এবার এইখান থেকে এই যে জায়গাগুলো এর উপর যে কাজ করছে, এগুলো আস্তে আস্তে ক্ষয় পাচ্ছে। আমি ডটেড লাইনটা দিলাম ক্ষয় পাওয়ার পর, ঠিক আছে। আর এই যে ক্ষয়িত পদার্থগুলো পরিবাহিত হয়ে বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা কোথায় আসছে? এইখানেই আবার সঞ্চয় হচ্ছে, রাইট।
এখানে আবার কি করছে, সঞ্চয় হচ্ছে। এই যে তাহলে আগে দেখো ভূমির উচ্চতার আপেক্ষিক উচ্চতা বেশি ছিল। আপেক্ষিক উচ্চতা কাকে বলে, সর্বোচ্চ, তার মানে এইটা হচ্ছে সর্বোচ্চ, এখান থেকে এটা সর্বোচ্চ, আর সর্বনিম্ন মানে এইটা, তার মানে এদের দুইয়ের ব্যবধান ছিল অনেক বেশি, তাই না? এদের দুইয়ের ব্যবধান ছিল অনেক বেশি। আমি একটা অন্য কালার দিয়ে দেখাই। ধরো এদের মধ্যে ব্যবধান ছিল একদম এতটা, তাই তো, এতটা। কিন্তু বর্তমানে এখন যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে এইটা হচ্ছে বর্তমানে এখন আমাদের অন্য একটা কালার নেওয়া যেতে পারে কি, অবশ্যই নেওয়া যেতে পারে, হাইলাইটেড করা যেতে পারে, আরও ভালোভাবে বোঝানো যাবে। চলো এটা দিয়ে দেখাই। বর্তমানে ভূমিটা এইটা দাঁড়িয়েছে, ঠিক আছে, বর্তমানে ভূমিটা এইটা দাঁড়িয়েছে। তাহলে কিভাবে দাঁড়ালো এটা, দাঁড়ালো এই দিকটা ক্ষয় পেয়েছে, তার মানে যেটা ব্যাপার সেটা হচ্ছে এই দিকটা ভূমির হ্রাস হয়েছে, ঠিক আছে, ক্ষয় পেয়েছে, আর এই দিকটা ভূমির উচ্চতা কি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে, তাহলে সঞ্চয় হয়েছে। এই দুইয়ের মাধ্যমে যে ভূমিটা একটা সময় ছিল এরকম উঁচু নিচু বন্ধুর, ঠিক আছে, এবং যাদের মধ্যে আপেক্ষিক উচ্চতা অর্থাৎ এইখানটা হচ্ছে ম্যাক্সিমাম, এইখানটা হচ্ছে মিনিমাম, তাহলে তাদের মধ্যে ব্যবধান ছিল অনেকটা, তাই না? এরকমভাবে ব্যবধান ছিল। এখন বর্তমানে সেই ভূমিরূপটা ক্ষয় এবং সঞ্চয়ের মাধ্যমে ঠিক এরকম একটা ভূমিতে পরিণত হলো। তার মানে এখন কিন্তু এটা সর্বোচ্চ, এটা সর্বনিম্ন, তাহলে তাদের যে পার্থক্য কিন্তু সেরকম নেই। এটা কি বলা হয়, আপেক্ষিক উচ্চতা, তাই তো? এর আপেক্ষিক উচ্চতা সর্বোচ্চ এবং সর্বনিম্ন থেকে কিন্তু অনেক বেশি পূর্বে, এখন ক্ষয় এবং সঞ্চয়ের মাধ্যমে একটা সুষম ঢালে পরিণত হচ্ছে, আগেটা ছিল অসম ঢাল। এইটাই হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। ক্রমাগত বাইরের যে প্রাকৃতিক শক্তিগুলো তারা কাজ করছে, নিয়ন্ত্রকগুলো তারা কাজ করছে, ক্ষয় করছে, বহন করছে, সঞ্চয় করছে, তার মাধ্যমে ভূমিরূপের বিভিন্ন পরিবর্তন ঘটাচ্ছে। বুঝতে পারলাম? ঠিক আছে, তো এইটাই হচ্ছে কিন্তু আমাদের ব্যাপার, সেটা আমাদেরকে বুঝে নিতে হবে যে এইটা যেটা বলছি যে ক্ষয় সঞ্চয়, সেইগুলোর মধ্যে কোন কোন প্রাকৃতিক শক্তি লুকিয়ে রয়েছে, তাদের কীভাবে তারা কাজ করছে। আমাদের সিলেবাস অনুযায়ী প্রথম যে টপিক সেটা হচ্ছে আমরা পুঞ্জিত ক্ষয়ের ধারণাটা অবশ্যই সেখানে বুঝে নেব। ঠিক আছে, তো বহির্জাত প্রক্রিয়া প্রধানত যে কনসেপ্ট সেটা হচ্ছে এটা, খুব সহজভাবে বলতে গেলে অবশ্যই পৃথিবীর উপরিপৃষ্ঠে, বাইরের দিক, তাই না, অভ্যন্তরে নয়। তো সেখানে বিভিন্ন প্রাকৃতিক শক্তিগুলো ক্রমাগত ক্ষয় এবং সঞ্চয়ের মাধ্যমে যে ভূমিরূপগত পরিবর্তন ঘটাচ্ছে সেটাই হচ্ছে বহির্জাত প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে। ওকে, তো এবার আমরা চলো পুরনো স্লাইডে ফিরে যাই। বুঝতে পারলাম যে বহির্জাত প্রক্রিয়া বলতে আমরা কি বুঝি, বহির্জাত প্রক্রিয়া বলতে আমরা কি বুঝি সেটা আমরা বুঝতে পারলাম। এবার এখানে যেটা আমরা দেখালাম সেটা হচ্ছে অবরোহণ, যেটা কি দেখো ভূমির উচ্চতার হ্রাস, যেটাকে আমরা ক্ষয় বলিয়েছি, যেটাকে আমরা সহজভাবে ক্ষয় বুঝিয়েছি। আরোহণ অর্থাৎ লেখা আছে পরিষ্কার সঞ্চয়, তার মানে ডেফিনেটলি ভূমির উচ্চতা বৃদ্ধি হবে। এই জিনিসগুলো কিওয়ার্ডস অবশ্যই মনে রাখবে। তোমাকে পরীক্ষায় যদি প্রশ্ন করা হয় যে অবরোহণ প্রক্রিয়ার মাধ্যমে ভূমির উচ্চতা হ্রাস পায়, ঠিক আছে, কোনটা সেকেন্ড অপশন বৃদ্ধি পায়, কোনোটা একই থাকে, এই রকমভাবে তোমাকে কিন্তু বিভিন্ন রকম কোশ্চেন করা হবে। তো সেই কারণে এগুলো মনে রাখবে, অবরোহণ আরোহণ, অবরোহণ এবং আরোহণ। আরোহণ মানে উচ্চতা বৃদ্ধি পাওয়া, অবরোহণ মানে নেমে যাওয়া, মানে কমে যাওয়া, ভূমির হ্রাস পাওয়া, উচ্চতা হ্রাস পাওয়া। ঠিক আছে, আরও এক ধরনের যে প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বায়োলজিক্যাল প্রসেস। আমি জীবমণ্ডল আগেই দেখিয়েছি তোমাদেরকে। তো জীবের যে প্রক্রিয়া রয়েছে সেখানে উদ্ভিদ প্রাণী বিভিন্ন ভাবে সেই যে প্রক্রিয়াটা হচ্ছে সম্পূর্ণভাবে উদ্ভিদ এবং প্রাণী মিতভেদী। দেখো উদ্ভিদ তার শিকড় মাটিতে শিলাস্তরে প্রবেশ করছে, সেখানে ফাটল ঘটছে। এছাড়া মানবিক কার্যাবলী আছে, মাটিতে বসবাসকারী প্রাণী রয়েছে, ঠিক আছে, এই যে বিভিন্ন কার্যাবলীর মাধ্যমেও কিন্তু ভূমিরূপের পরিবর্তন হচ্ছে, অবশ্যই হচ্ছে। ঠিক আছে, তবে হ্যাঁ, প্রাকৃতিক শক্তির যে পরিবর্তনগুলো সেগুলো অনেক, তার স্কেল, তার পরিসর অনেক বেশি। ঠিক আছে, তবে তুমি পৃথিবীর যে ভূদৃশ্য ল্যান্ডস্কেপ, সেখানে তুমি যে জীবের অস্তিত্ব অস্বীকার করতে পারো না, এবং তার কার্যাবলীর ফলে তার পরিবর্তনও তুমি অস্বীকার করতে পারো না। তো অবশ্যই জৈবিক কার্যাবলী আমাদেরকে মাথায় রাখতে হবে। বোঝা গেল? তো এটাই হচ্ছে আমাদের ব্যাপার।
দেখো এখানে ক্রমশ কি হচ্ছে, ক্ষয়িত হচ্ছে, পিকচারটা দেখতে পাচ্ছ, ভূমির এরকমভাবে হ্রাস হচ্ছে। আর এখানে ক্রমশ এরকম দেখো এই নদীগুলো কি করছে, বিভিন্ন জায়গা থেকে এগুলো নিয়ে এসছে, কি এগুলো সেডিমেন্ট, তাই না? এই সেডিমেন্টগুলো বিভিন্ন জায়গা থেকে নিয়ে এরভাবে সেডিমেন্টেশন হচ্ছে। এই যে স্তরে 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 এটা খাল ছিল, এই যে জায়গাটা খাল ছিল একটা সময়, সেই জায়গাটা এখন পূরণ হয়ে যাচ্ছে বিভিন্ন লেয়ার মানে স্তরের মাধ্যমে। তার মানে এখানে কিন্তু ভূমির উচ্চতা ক্রমশ কি করছে, বৃদ্ধি পাচ্ছে, তাই না? ব্যাস, এবার আমরা যেটা বুঝে নেব সেটা হচ্ছে নগ্নিভবনের ধারণা। সেটা বলা হচ্ছে নগ্নিভবন সমান আবহাওয়া বিকার, পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ীভবন। এটা কি সেটা আমাদেরকে একটু বুঝতে হবে। তো চলো আমরা একটা স্লাইডের মাধ্যমে অবশ্যই সেটা বুঝে নেব। তো প্রথমত হচ্ছে আমরা আবহাওয়া বিকারটা আগে বুঝি, ঠিক আছে? চলো আবহাওয়া বিকারটা আগে বুঝে নিই। সেটা হচ্ছে ধরো এরকম একটা ভূমিরূপ, রাইট? এরকম একটা ভূমিরূপ আছে। আচ্ছা, আবহ বিকার প্রক্রিয়ার ডিটেলস আমি যাব না, কিন্তু তোমরা আশা করি জানো আবহ বিকার তার মানে আবহাওয়া কথাটা যুক্ত আছে, ঠিক আছে? ক্লাইমেট, জলবায়ু, ঠিক আছে? আবহাওয়া, ওয়েদার, তার যে উপাদানগুলো উষ্ণতা, বৃষ্টিপাত, এইগুলোই হচ্ছে তার উপাদান, তাই না? তো এইগুলো কি করছে, তাদের মাধ্যমে যে শিলার বিয়োজন ঘটছে, বিকার ঘটছে, বিকৃতি ঘটছে, আবহ বিকার, এই কথা দুটোকে ভাঙলেই তুমি পেয়ে যাবে। আবহ বিকার মানে হচ্ছে আবহ প্লাস বিকার, তার মানে আবহাওয়ার বিভিন্ন উপাদানের দ্বারা শিলার যে বিকৃতি ঘটছে, ঠিক আছে? তার মানে ধরো এখানে আমি উষ্ণতা এটাকে হাইলাইট করতে পারি, ঠিক আছে? উষ্ণতাকে হাইলাইট করতে পারি, ঠিক আছে? বৃষ্টিপাত ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণে ধরো এই যে মূল শিলা ছিল সেখানটায় এবার কি ক্রাক ঘটলো। তোমরা বিভিন্ন প্রক্রিয়া কিন্তু পড়েছো, তাই না? বিভিন্ন প্রক্রিয়া তোমরা পড়েছো, যান্ত্রিক প্রক্রিয়া, রাসায়নিক প্রক্রিয়া, তার মধ্যে স্বল্পমোচন ইত্যাদি ইত্যাদি। তো এই রকম ক্রাক ঘটার জন্য আস্তে 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 এখানে কিন্তু যে সংঘবদ্ধ তোমার ইয়েটা ছিল, কি বলে, শিলাটা ছিল, সেগুলো আস্তে আস্তে কি হবে, এরকম বিয়োজিত হয়ে যাবে, শিলার বিকৃতি ঘটবে, ঠিক আছে? তার মধ্যে আবার যান্ত্রিক এবং রাসায়নিক আবহবিকারের মধ্যে কিছু ভাগ আছে, তাই না? যান্ত্রিক আবহবিকারে কি হয়, যান্ত্রিক আবহবিকারে শুধুমাত্র তোমার শিলার আকার আকৃতির পরিবর্তন ঘটে, কিন্তু তোমার কোনো রাসায়নিক পরিবর্তন ঘটে না, তার সংযুক্তির কোনো পরিবর্তন ঘটে না, ঠিক আছে? এই যে এইভাবে বিকৃতি হয়ে যাচ্ছে শিলাস্তর, এইটাই হচ্ছে কিন্তু আবহ বিকার, ঠিক আছে? এটাই হয়ে যাচ্ছে কিন্তু আবহ বিকার। আবহ বিকারের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস তুমি মনে রাখবে, সেটা হচ্ছে এইগুলো কি বলা হচ্ছে রেগোলিথ, তাই না? রেগোলিথ, এই রেগোলিথ আবহ বিকারে নিজের জায়গাতেই অবস্থান করে, স্থান পরিবর্তন করে না। কি বললাম? স্থান পরিবর্তন করে না। এবারে এই রেগোলিথগুলো কি হবে, পরবর্তীকালে যে কোনো প্রাকৃতিক শক্তি, ধরো আমি এখানে নদী দেখাচ্ছি, সেটা বায়ু হতে পারে, হিমবাহ হতে পারে, তো এই নদী ধরো এদিক দিয়ে প্রবাহিত হচ্ছে, তো অটোমেটিক্যালি ভূমির ঢাল অনুযায়ী প্রবাহিত হওয়ার জন্য এর মধ্যে যে এই পদার্থগুলো ছিল সেগুলো সে কী করবে, সঙ্গে করে বহন করবে এবং অন্যত্র স্থানান্তরিত করবে এবং অন্যত্র সেটা সঞ্চিত করবে। বোঝাতে পারলাম? তাহলে আবহ বিকার কিন্তু শুধুমাত্র জাস্ট শিলা বিয়োজিত হয়ে আকারের পরিবর্তন ঘটে স্বস্থানে অবস্থান করছিল। পরবর্তীকালে বিভিন্ন প্রাকৃতিক শক্তি, নদী, হিমবাহ, বায়ু, যে কোনো প্রাকৃতিক শক্তির দ্বারা এই যে রেগোলিথগুলো যেগুলো স্বস্থানে অবস্থান করছিল সেগুলোকে সরিয়ে নিয়ে যাচ্ছে। তার মানে এখানে কিন্তু স্থান পরিবর্তন করেনি, এখানে কিন্তু সে স্থান পরিবর্তন করছে। তাহলে এইটা আমরা বলবো ক্ষয়ীভবন। বোঝাতে পারলাম? আবহ বিকারে শুধুমাত্র বিয়োজিত হচ্ছিল, স্থান পরিবর্তন করেনি। ক্ষয়ীভবনের ক্ষেত্রে সেটা স্থান পরিবর্তন করছে। বোঝা গেল? এবারে ব্যাপার হচ্ছে যে শুধুমাত্র এই প্রাকৃতিক শক্তির দ্বারাই কিন্তু এই স্থান পরিবর্তনটা হয় না, আরও একটা কারণ ঘটতে পারে। ধরো সেখানে কোনো প্রাকৃতিক শক্তি নেই, এখানটা ক্ষয়ীভবনের ক্ষেত্রে আমি এরকম লিখছি, নদী,
বায়ু, হিমবাহ, ঠিক আছে, এই প্রাকৃতিক শক্তি আমি এদের জড়িয়ে থাকাগুলো বললাম ক্ষয়ীভবনের ক্ষেত্রে। আরও একটা কারণে এটা শুধুমাত্র বাহিত হতে পারে, ভূমির ঢাল অনুসারে বাহিত হতে পারে, সেটা হচ্ছে দেখো যখনই তুমি উঁচু স্থান থেকে নিচু স্থানের দিকে ভূমির ঢালজনিত পার্থক্য থাকবে, তার মানে মাধ্যাকর্ষণ শক্তি কিন্তু এইদিকে কাজ করছে, অভিকর্ষ শক্তি এদিকে কাজ করছে, অভিকর্ষ বল, ঠিক আছে। আর তার জন্যও কিন্তু এই পদার্থগুলো উঁচু স্থান থেকে নিচু স্থানে নেমে আসতে পারে, আর সেটাই হচ্ছে পুঞ্জিত ক্ষয়। এটা অন্য কালার আমি ইউজ করি, ঠিক আছে, এটাই হচ্ছে কিন্তু পুঞ্জিত ক্ষয়, পুঞ্জিত ক্ষয়, বোঝা গেল? এটাই হচ্ছে পুঞ্জিত ক্ষয়। তাহলে আবার প্রথম থেকে আবহ বিকার কি হচ্ছে, শুধুমাত্র শিলা বিয়োজিত হচ্ছে, স্বস্থানে থাকছে। ক্ষয়ীভবন কি করছে, সেই ক্ষয়িত পদার্থগুলো অর্থাৎ যে রেগলি তৈরি হয়েছিল বিয়োজিত শিলা চূর্ণগুলোকে স্থানান্তরিত করছে। শুধু সেটাই নয়, পুঞ্জিত ক্ষয়ও এখানে অবশ্যই দায়ী। এর ক্ষেত্রে এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে, অভিকর্ষ শক্তি। এটা মাথায় রেখো, ক্ষয়ীভবনের ক্ষেত্রে এটা মাথায় রাখবে, পুঞ্জিত ক্ষয়ের ক্ষেত্রে এটা মাথায় রাখবে। তাহলে এইটা হচ্ছে আবহ বিকার, রেগোলিথ, ঠিক আবহ বিকারের ফলে সৃষ্ট। তাহলে আবহ বিকার, ক্ষয়ীভবন, এখানে আমি 1 নম্বর 2 নম্বর দিই, ঠিক আছে, 2, এটা হচ্ছে 3, তাই না? আবহ বিকার, ক্ষয়ীভবন, পুঞ্জিত ক্ষয়। এইবার এদের মাধ্যমে কি হয়, এইটার মাধ্যমে আলটিমেটলি কি হয় সেটা আমরা দেখে নেব। এই যে ভূমিটা আস্তে আস্তে কি হবে, ঠিক আছে, এরকম জায়গায় পরিণত হবে, বোঝা গেল? ধরো এখানে আমি একটা শিলা স্তর আঁকি, তাহলে এটা আরো বুঝতে তোমার সুবিধা হবে, আরো বুঝতে তোমার সুবিধা হবে, ঠিক আছে। এটা ভেতরে ধরো শিলা স্তর রয়েছে এগুলো, ঠিক আছে। অন্য একটু কালার ইউজ না করলে জিনিসটা বোঝা যাচ্ছে না। আরে ঠিক আছে, এই শিলাস্তরটা ছিল, আর এর ওপরে ছিল কি, এর ওপরে ছিল কিন্তু এই বিয়োজিত শিলাগুলো, শিলাচূর্ণগুলো, ঠিক আছে। তার জন্য আমরা এই শিলাস্তরটা দেখতে পাচ্ছিলাম না। এবারে কি হলো, এবারে কিন্তু যখনই পদার্থগুলো এরকমভাবে সরে গেল, তার মানে এই যে ভেতরের যে স্তরগুলো এটা একটু সরু হয়ে গেছে, হ্যাঁ, দেখো এই যে শিলা স্তরগুলো এবার কি হবে, উন্মুক্ত হয়ে পড়বে, ঠিক আছে। আর এই ক্ষয়িত পদার্থগুলো অন্যত্র এখানে গিয়ে অন্যত্র সেটা সঞ্চিত হবে, অন্যত্র সঞ্চিত হবে, ঠিক আছে, অন্যত্র সঞ্চিত হবে এরকম। কারণ সে অভিকর্ষ শক্তি হোক বা তোমার বিভিন্ন প্রাকৃতিক শক্তি হোক, শিলা সবসময়তেই চায়, পৃথিবীর প্রত্যেকটা জিনিসই চায় একটা মানে স্টেবল অবস্থায় থাকতে, ঠিক আছে। এখানে আনস্টেবল ছিল, ভূমির ঢাল ছিল, এবার সেই জন্য উঁচু স্থান থেকে নিচু স্থানে গিয়ে এখানে পরিবাহিত হচ্ছে। কিন্তু পার্টিকুলারলি এই জায়গাটা, এই যে জায়গাটা, এই শিলার এই জায়গাটা আমি দেখতে পাচ্ছিলাম না। কেন? সেখানে আবহ বিকারের জন্য বিয়োজিত তো হয়েছে, কিন্তু নিজের স্থানেই ছিল বলে আমি এই জায়গাটা দেখতে পাচ্ছিলাম না। কিন্তু এবারে চলে যাওয়ার জন্য তাহলে এই জায়গাটা কি হয়েছে, নগ্ন হয়ে গেছে। নগ্ন মানে উন্মুক্ত হয়ে গেছে, ওপেন হয়ে গেছে সকলের জন্য, এখন সেটা দেখতে পাওয়া যাচ্ছে। শিলাস্তরের ভেতরে অভ্যন্তর শিলার যে স্তরগুলো এখানে দেখতে পাচ্ছিলাম না, এইগুলো থাকার জন্য এখন সেগুলো সরে যাওয়ার জন্য কিন্তু এটা আমাদের দেখতে পাচ্ছি, তাই তো। সেই কারণে এই 3টে প্রক্রিয়া মিলিত রূপ হচ্ছে কি, সেটা হচ্ছে নগ্নি ভবন। নগ্নি ভবন কেন হলো, নগ্নি ভবন কেন হলো, এ দেখো এখানটায় আর নেই,
সেটা তুমি দেখতে পাচ্ছ নগ্নিভবন। তাহলে কি কি কারণে হয়েছে? প্রথম কে ছিল? দেখো শিলা বিয়োজিত হয়েছে কার জন্য? আবহ বিকার। ঠিক আছে, শিলা বিয়োজিত হচ্ছে কারণ সঙ্গবদ্ধ দৃঢ় শিলা সহজে স্থানান্তরিত হবে না, সেটা দুর্বল করেছে কে? আবহ বিকার করেছে, তাই তো? সেটা করার জন্য কিন্তু নগ্ন হয়নি, উন্মুক্ত কিন্তু হয়নি। কেন হয়েছে? সেটা স্থানান্তরিত হয়েছে। স্থানান্তরিত হওয়ার জন্য কোন কোন প্রক্রিয়া দায়ী? প্রাকৃতিক শক্তির জন্য ক্ষয়ীভবন দায়ী। ঠিক আছে, এবং মাধ্যাকর্ষ অভিকর্ষ, অভিকর্ষ শক্তি, সেটা হচ্ছে তোমার অবশ্যই পুঞ্জিত ক্ষয় দায়ী। সেই কারণে আমরা বলছি নগ্নিভবন সমান আবহবিকার প্লাস ক্ষয়ীভবন, প্লাস পুঞ্জিত ক্ষয়। তুমি এই জায়গাটা দেখতে পাচ্ছ না? এটা নগ্নিভবন মানে হচ্ছে সেই জায়গাটা ভিতরের স্তরটা উন্মুক্ত হওয়া। এই যে শিলার ভিতরের যে স্তর, শিলার যে ভিতরের স্তর, শিলার অভ্যন্তর ভাগ কি হয়ে যাওয়া? উন্মুক্ত হয়ে যাওয়া। উন্মুক্ত হওয়া কার দ্বারা? নগ্নিভবনের দ্বারা। কিভাবে হয়েছে? আবহবিকার, ক্ষয়ীভবন, পুঞ্জিত ক্ষয়। কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, কারণ এখান থেকেই কিন্তু ছোট ছোট কোশ্চেন আসবে। তোমাকে বিবৃতি দিল যে আবহবিকারের মাধ্যমে শিলা স্থানান্তরিত হয়। ঠিক আছে, তুমি সেটা সত্য মিথ্যা এরকমভাবে কিন্তু নির্ণয় করতে পারবে। ঠিক আছে, চলো তো আমরা দেখে নেই। তাহলে নগ্নিভবন সমান হচ্ছে আবহবিকার, পুঞ্জিত ক্ষয় এবং ক্ষয়ীভবন। ডিনিউডেশন ইকুয়াল টু ওয়েদারিং প্লাস মাস ওয়াস্টিং প্লাস ইরোশন। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। আর একটা জিনিস এখানে আমরা লক্ষ্য করছি, সেটা হচ্ছে ডিগ্রেডেশন, মানে হচ্ছে এইটা অবরোহণ এবং আরোহণ। ঠিক আছে, অ্যাগ্রেডেশন ইকুয়াল টু হচ্ছে গ্রেডেশন বা পর্যায়ন। সেটা একটু আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, সেটা একটু আমাদেরকে দেখতে হবে। তো এই জায়গাতে আমরা একটু ভালোভাবে দেখে নিতে পারবো। আমরা আগেই দেখেছি, কোথায় একটা করা হলো, চলো একটু পরে আছে হয়তো, দেখা যাক। ইয়েস, এই যে জায়গাটা খুব ভালো করে দেখো। আগে ছিল একদম উঁচু নিচু, বললাম আপেক্ষিক উচ্চতা খুব বেশি ছিল, ভূমির ঢাল বন্ধুরতা অনেক বেশি ছিল। পরবর্তীকালে সেই ভূমিটা কি করলো? যেখানে উঁচু জায়গা সেগুলো ক্ষয়ের মাধ্যমে আস্তে আস্তে ভূমির উচ্চতা হ্রাস ঘটলো, এবং যেগুলো নিচু জায়গা সেখানে ওই ক্ষয়িত পদার্থগুলো কি হচ্ছে? সঞ্চিত হচ্ছে, তাই তো? সঞ্চিত হয়ে হয়ে কি হচ্ছে? ভূমির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। তার ফলে ওদের আপেক্ষিক উচ্চতা মানে যে সর্বোচ্চ আর সর্বনিম্ন যে ব্যবধানটা, সেটা আস্তে আস্তে কমতে থাকলো, এবং ভূমিটা আগে ছিল একটা বন্ধুর, বর্তমানে দাঁড়িয়ে গেল একটা সুষম ঢাল যুক্ত ভূমি। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে পর্যায়ন। ঠিক আছে, পর্যায়ন, তাই তো? তার মানে এটা কার দ্বারা তৈরি? এই যে ক্ষয় এবং সঞ্চয় উভয়ের ফলে হচ্ছে কি? পর্যায়ন, তাই তো? একটা সুষম ঢাল, এবং যে ঢালটা তৈরি হচ্ছে সেটার নাম হচ্ছে পর্যায়িত ঢাল। ঠিক আছে, এখান থেকে গ্রেডেশনের মধ্যে যে গ্রেড শব্দটি, এটা প্রথম জেকে গিলবার্ট, তাই তো? গিলবার্ট ইনি প্রথম শব্দটি কিন্তু এটা ব্যবহার করেন। ঠিক আছে, গিলবার্ট, এটা অবশ্যই মনে রাখবে। ঠিক আছে, গিলবার্ট এই শব্দটা তিনি প্রথম ব্যবহার করেন। আর পর্যায়ন মানে কি? ক্ষয় এবং সঞ্চয়ের মাধ্যমে একটা সুষম ঢালে ভূমির পরিণত হওয়া। ঠিক আছে, প্রক্রিয়াটার নাম হচ্ছে পর্যায়ন, ঢালটার নাম হচ্ছে পর্যায়িত ঢাল। কি বললাম? পর্যায়িত ঢাল। এই যে ঢালটা, ঠিক আছে, এটার নাম হচ্ছে পর্যায়িত ঢাল। বোঝা গেল? ব্যাস, এই গেল আমাদের বহির্জাত প্রক্রিয়া সম্পর্কে ডিটেলস ধারণা। এবার আমরা দেখে নেব তোমার পুঞ্জিত ক্ষয়ের যে ডিটেলস। তা প্রথমে তার সংজ্ঞা এবং বৈশিষ্ট্য। ঠিক আছে, তো বহির্জাত প্রক্রিয়ার মধ্যে পুঞ্জিত ক্ষয়ের ধারণা আমরা প্রাথমিকভাবে কিন্তু এখানে দিয়েছি, তাই তো? এই যে তোমার অন্তর্জাত বহির্জাত প্রক্রিয়ার মধ্যে এই যে এখানে তো পুঞ্জিত ক্ষয় সম্পর্কে আমরা ডিটেলস জেনেছি। এখানে পরিষ্কার আমরা বুঝতে পারছি যে অভিকর্ষ শক্তি, অভিকর্ষ বল হচ্ছে এখানে প্রধান নিয়ন্ত্রক। ঠিক আছে,
এবার তার আরও ডিটেলস কিছু রয়েছে, সেটা আমরা দেখব। তো প্রথমেই এটাই দেখো, অভিকর্ষ বলের প্রভাবে আবহাওয়া বিকারগ্রস্ত শিলাচূর্ণ বা রেগোলিথ পর্বতের ঢাল বেয়ে নিচে নেমে আসলে বা আসার প্রক্রিয়াটাকে বলা হচ্ছে আমার, তার মানে এইটা হচ্ছে কিন্তু এখানে কিওয়ার্ড, এটা মাথায় রাখবে, ঠিক আছে। এবার তাহলে প্রথম যে বৈশিষ্ট্য সেখানে কি আসছে, অভিকর্ষ বলের প্রাধান্য আসছে। এবারে দেখো এখানে আমরা পদার্থবিদ্যার মধ্যে একটা অনুঘটক, তাই তো, পদার্থবিদ্যা বা রসায়নবিদ্যা যেটাই বলো, সেখানে আমাদের অনুঘটকের কাজ কিন্তু আমরা পড়েছিলাম, তাই না? তো অনুঘটকের কাজ মানে যে কোনো প্রক্রিয়াকে কি করে, ত্বরান্বিত করে, তাই তো, ত্বরান্বিত করে, মানে সেইটা ক্ষেত্রে এখানে অভিকর্ষ শক্তি প্রধান, কিন্তু তার সঙ্গেও কিন্তু অন্যান্য ফ্যাক্টরসগুলো যদি পজিটিভলি যোগ হয় তাহলে সেই প্রক্রিয়াটা কিন্তু আরও ত্বরান্বিত হবে। ঠিক সেরকমই এটা হচ্ছে জল, ঠিক আছে, এখানে হচ্ছে জলের ভূমিকা অবশ্যই রয়েছে, ঠিক আছে। আমরা একটা সুন্দর উদাহরণের মাধ্যমে কিন্তু দেখতে পারি, বুঝতে পারি জিনিসটা। দেখো বর্ষাকালে কিন্তু একদম যে এক্সট্রিম রিমোট এরিয়া পাহাড়ি অঞ্চলের, সেগুলো কিন্তু ভ্রমণের জন্য নিরাপদ নয় এবং সাময়িকভাবে সেই রুটগুলো বন্ধও করে দেওয়া হয়, ঠিক আছে, সিকিম গভর্নমেন্ট বলো বা আরও যে সমস্ত জায়গা রয়েছে। তো কেন? কারণ একটা অন্যতম কারণ হচ্ছে বর্ষাকালে পাহাড়ি অঞ্চলে ধস নামে, তো ধসটাই তো হচ্ছে পুঞ্জিত ক্ষয়ের একটা রূপ, তাই তো, তাহলে নামে। তাহলে এখানে তুমি কি বলবে যে তাহলে পুঞ্জিত ক্ষয় বা ধস যেটা হচ্ছে সেখানে প্রধান শক্তি কি? জল তো নাকি? কারণ জলের জন্যই তো হচ্ছে, তাহলে বর্ষাকালে রাস্তা বন্ধ থাকবে কেন? শীতকালেও তো থাকতে পারতো। তা শীতকাল আর বর্ষাকালের মধ্যে প্রধান পার্থক্যটা হচ্ছে বৃষ্টিপাত। বর্ষাকালে বৃষ্টিপাত বেশি হয় আর শীতকালে বৃষ্টিপাত হয় না বললেই চলে। সেই কারণের জন্য শীতকাল যখন বৃষ্টিপাত হয় না সেই কারণে আমাদের ওটা নিরাপদ, কিন্তু বর্ষাকালে বৃষ্টিপাত হচ্ছে, সেই কারণে তাহলে বৃষ্টিপাতই তো এখানে প্রধান শক্তি। তাহলে মাধ্যাকর্ষণ অভিকর্ষ বল, অভিকর্ষ শক্তি, এইটা আমরা তাহলে কেন ইউজ করছি? বৃষ্টিতে প্রধান শক্তি, তাই না? না, দেখো বৃষ্টি তো সমভূমিতেও হচ্ছে, তাই তো, বৃষ্টি তো সমভূমিতেও হচ্ছে। একটা সুন্দরভাবে আমরা বুঝে নিই জিনিসটা, চলো দেখা যাক। একটু ডিপ ডান। তো এই হচ্ছে একটা পাহাড়ি অঞ্চল, ঠিক আছে, আর এই হচ্ছে একটা সমভূমি অঞ্চল, এই তো ব্যাপার। তাহলে দুই জায়গাতেই বৃষ্টি কিন্তু ধরো বর্ষাকালে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে, এখানেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু এই অঞ্চলটায় হচ্ছে ধরো এখানে রোড আছে, এই রোডটা দিয়ে আমরা হয়তো বেড়াতে যাব, রাইট, এই দিকটাও তো সমভূমি অঞ্চলের রোড টোড আছে, ঠিক আছে, কিন্তু এই জায়গার এই যে পার্ট, এইটা ধসে পড়ার প্রবণতা কেন? না ভূমির ঢাল এখানে অত্যন্ত বেশি, তার জন্য অভিকর্ষ শক্তি এখানে বেশি অ্যাক্টিভ। কিন্তু এই জায়গাতে ভূমির ঢাল কি এরকম নয়, যার জন্য এটা সুস্থির, তাই তো, এইখানে ধস প্রবণ এলাকা, এই জন্য নয়। তাহলে বৃষ্টি তো দু জায়গাতেই হচ্ছে, প্রবল বৃষ্টিপাত হচ্ছে, সমভূমিতে হচ্ছে, পাহাড়ি অঞ্চলে হচ্ছে, তাহলে বৃষ্টিটা এখানে ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে ভূমির ঢাল তথা অভিকর্ষ শক্তি। তাহলে এখানে বৃষ্টি কেন, তাহলে বর্ষাকালে নিরাপদ নয় কেন? সেটা কেন? কারণ বৃষ্টি এখানে অন্য ঘটকের কাজ করছে, অর্থাৎ অভিকর্ষ শক্তি মানে এইখানকার যে উঁচু ভূমির ঢালের জন্য এই যে ব্লকটা, এটা এমনিতেই ধসপ্রবণ, কিন্তু বৃষ্টি হওয়ার জন্য সেটা আরও ত্বরান্বিত হচ্ছে প্রক্রিয়াটি। কারণ বৃষ্টির জল এইখানে আস্তে 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 কী হবে, বৃষ্টির জল আস্তে আস্তে তোমার এই মৃত্তিকার রন্ধ্রে প্রবেশ করবে, এখানে ভারের পরিমাণ বৃদ্ধি করবে, শিলার যে সংযুক্তি, শিলার যে সঙ্গবদ্ধতা সেটা শিথিল করে দেবে, ঠিক আছে, এবং সেই জায়গায় ধসটা প্রবণতাটা আরও বাড়িয়ে দেবে। তাহলে এখানে এই কারণে প্রধান শক্তি অবশ্যই হচ্ছে অভিকর্ষ বল বা অভিকর্ষ শক্তি, জলও সেখানে ভূমিকা পালন করছে
অনুঘটক হিসাবে ত্বরান্বিত করছে প্রক্রিয়াটি। ঠিক আছে, তো বিবৃতিমূলক যদি কোনো দেয় যে পুঞ্জিত ক্ষয়ের প্রধান শক্তি হলো বৃষ্টিপাত, সেক্ষেত্রে কিন্তু সাবধান থাকবে। তোমাকে হয়তো বললো যে কারণ, ঠিক আছে, অ্যাসারশন রিজন যে কোশ্চেনগুলো থাকে যে বর্ষাকালে পাহাড়ি অঞ্চল নিরাপদ নয়, দিয়ে সেকেন্ডবারে লিখলো ব্যাখ্যাতে যে বৃষ্টিপাত হলো পুঞ্জিত ক্ষয়ের প্রধান নিয়ন্ত্রক, এটাই হচ্ছে কারণ। এটা কিন্তু নয়, প্রধান নিয়ন্ত্রক, প্রধান যে শক্তি সেটা হচ্ছে কিন্তু অভিকর্ষীয় বল। ঠিক আছে, নেক্সট হচ্ছে সংগঠন স্থল। এটাই, এই যে ঢালটা রয়েছে, তাহলে এই ঢালটা যত তোমার খাড়া হবে, অর্থাৎ এই একটা ঢাল আমি বলতে পারি, এই একটা ঢাল, ঠিক আছে, এই একটা ঢাল আমি বলতে পারি, আবার এই একটা ঢাল আমি বলতে পারি। সবথেকে পুঞ্জিত ক্ষয় কোথায় বেশি হবে? এখানে হবে। যত ভূমির ঢাল বেশি হবে, খাড়া হবে, তত কিন্তু আমাদের পুঞ্জিত ক্ষয় কিন্তু বেশি হবে। বোঝা গেল? তো এইগুলো কিন্তু আমাদের মনে রাখবে, এই যে খাড়া ঢালযুক্ত পার্বত্য অঞ্চল। ওকে, চলনের প্রকৃতি বৈশিষ্ট্যগতভাবে দেখো অত্যন্ত ধীর থেকে অত্যন্ত দ্রুত হতে পারে। ঠিক আছে, দেখো সেটা নির্ভর করছে, দেখো এই যদি ভূমির ঢাল হয় তাহলে সেটার খুব আস্তে আস্তে আগাবে। ঠিক আছে, মাস ওয়াস্টিং খুব ধীরে ধীরে হবে, এবং যদি তীব্র ঢাল হয় তাহলে দ্রুত হবে। জলের উপস্থিতিটাও একটা অবশ্যই কারণ। ঠিক আছে, যদি জল বেশি হয়, যেমন কাদা প্রবাহ, যে মাড ফ্লো, ঠিক অর্দম প্রবাহ, সেটা অত্যন্ত দ্রুত গতিতে পৌঁছায়, কারণ তরল ভাব বেশি, তাই না? এইটা হচ্ছে ব্যাপার। এইসবের কারণের জন্য কিন্তু চলনের প্রকৃতিটাও কিন্তু ডিফারেন্ট হয়ে থাকে। তো এটা হচ্ছে পুঞ্জিত ক্ষয়ের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য, রাইট? এবার আমরা অন্য স্লাইডে যাই। নিয়ন্ত্রক বা কারণগুলো কি কি? নিয়ন্ত্রকগুলো একটু দেখে নিই। ঠিক আছে, নিয়ন্ত্রকগুলো হচ্ছে, দেখো নিয়ন্ত্রক কি কি। 1 নম্বর হচ্ছে ভূমির ঢাল, যেখানে অভিকর্ষীয় টান বা অভিকর্ষীয় শক্তিটা হচ্ছে অত্যন্ত ফ্র্যাক্টর। ঠিক আছে, তার মানে যত ঢাল বেশি হবে তত কিন্তু অভিকর্ষীয় টান অবশ্যই বেশি হবে। ঠিক আছে, এছাড়াও রয়েছে শিলার গঠন ও স্তরায়ন। অবশ্যই ধরো কঠিন শিলা যখন নরম এবং অপবেশ্য শিলার উপর অবস্থান করে, তখন দেখো, ধরো এরকম একটা ব্লকিংয়ের মধ্যে, ধরো এরকম একটা অঞ্চল রয়েছে, সেটা এই যে শিলাটা রয়েছে, এটা একটা এরকম নরম শিলার উপর অবস্থান করছে। ঠিক আছে, আস্তে 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 কি হবে, নরম শিলার উপর অবস্থান করছে, যার জন্য এই যে উপরের যে শিলাটি রয়েছে সেটি কিন্তু পিছলে যাবে, তাই না? পিছলে যাবে, তার জন্য কিন্তু এই যে এইটা ভূমির ঢাল অনুযায়ী কিন্তু পিছলে যাওয়ার প্রবণতাটা বেশি হয়। সেই কারণে নরম অপবেশ্য, ঠিক আছে, এই শিলাগুলো, শিলাস্তর এবং স্তরায়ন্তল অবশ্যই একটা এর মধ্যে ফ্যাক্টর। ঠিক আছে, জলবায়ু এবং আর্দ্রতা, এটা আগেই বলা হয়েছে। অতিরিক্ত বৃষ্টিপাত শিলাস্তরকে কী করে? পিচ্ছিল করে, সিক্ত করে দেয়। জৈবিক মানবীয় কার্যাবলী, অবৈজ্ঞানিক খনি খনন, রাস্তা নির্মাণ, বৃক্ষচ্ছেদন, এগুলোর জন্যই তো আরও ধ্বংসাত্মক ক্রিয়াগুলো আমরা দেখতে পাই, তাই না? মানবীয় কার্যাবলী, সেটা প্রকৃতির যে সুস্থিত অঞ্চলটা সেটা হয়তো ব্যাহত হচ্ছে, বিঘ্ন হচ্ছে, সে কারণ একটা অবশ্যই কারণ। এছাড়া প্রাকৃতিক বিপর্যয়, অর্থাৎ এমন একটা ঢালে অবস্থান করছে যেখানে একটু নড়ে উঠলো জায়গাটা, সেটা আরও পুঞ্জিত ক্ষয় কিন্তু ত্বরান্বিত হবে, তাই তো? অর্থাৎ একটা অস্থিতিশীল অবস্থা ছিল, কিন্তু সেটা ঠিক ছিল, এটাকে সংকটজনক অবস্থা বলে আমি দেখাচ্ছি, এরপরেই আসছে। তো সেই জায়গাতে হয়তো একটু নড়ে উঠলো, তাহলে কিন্তু জিনিসটা কিন্তু একদম সেটা চলে যাবে, তাই না? এটাই হচ্ছে ব্যাপার। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে সেটা হচ্ছে এটা বুঝতে হবে, ফ্যাক্টর অফ সেফটি, খুব ভালো করে বুঝতে হবে এটা। ঠিক আছে, প্রথমেই হচ্ছে এটা দেখো, স্ট্রেংথ, এটা উপরে, কখনোই ভুল করে স্ট্রেসটাকে উপরে করো না, তাহলে কিন্তু পুরো জিনিসটা একদম গন্ডগোল হয়ে যাবে। তো স্ট্রেংথ আর স্ট্রেস এটা কি আমি বুঝিয়ে দিচ্ছি, অবশ্যই এইখানে তার ডিটেলস পাবে। স্ট্রেংথ মানে কীভাবে মনে রাখবে? স্ট্রেংথ মানে হচ্ছে শক্তি। আমার একটা স্ট্রেংথ আছে, একটা বস্তুর একটা স্ট্রেংথ আছে, এটাকে যদি আমি ভাঙার চেষ্টা করি বেঁকিয়ে, তাহলে এর একটা, এই যে ভাঙনটা আমি চাপ দিচ্ছি, শক্তি প্রয়োগ করছি একে ভাঙার জন্য, কিন্তু সেটা
এ একটা সময় অবধি কিন্তু ধরে রাখতে পারবে, এটা এর স্ট্রেংথ। এর থেকে যদি একটা সরু কাঠি নিয়ে আমি এটা করি, তার স্ট্রেংথ কিন্তু অনেক কম, ঠিক আছে। আবার এর পরিবর্তে এটা যদি একটা ইস্পাতের দণ্ড হয়, তার স্ট্রেংথ আবার বেশি হবে। এটা হচ্ছে স্ট্রেংথ, ঠিক আছে। বস্তু বা পদার্থের স্ট্রেংথ মানে স্থিতিশীল থাকার যে ক্ষমতা, দ্যাট ইজ স্ট্রেংথ। আর ট্রেসটা কি, সেটা হচ্ছে এই ভূমির ঢাল হওয়ার জন্য অভিকর্ষ যে শক্তি, অভিকর্ষজনিত যে নিম্নমুখী টান, ঠিক আছে। একটা যে কোনো জায়গা এটা এইভাবে আমি রাখছি, স্থিতিশীল আছে। আমি যদি আস্তে 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 এরকম করি, দেখো এইটা আস্তে আস্তে কি হচ্ছে, এটা আস্তে আস্তে কিন্তু এখনো অবধি ধরে রেখেছে, ঠিক না। এবার আরও যদি আমি বাড়াই, এই পড়ে গেল। বুঝতে পারলাম জিনিসটা। ঠিক একটা জায়গা মানে ঠিক যে মুহূর্তে যাচ্ছে সংকটজনক অবস্থাটা, ঠিক আরেকটু যদি ঢাল বৃদ্ধি করি, তাহলে কিন্তু আরও ধরে রাখতে পারছে না, মানে ও স্ট্রেংথকে তখন স্ট্রেসটা বেশি হয়ে যাচ্ছে, স্ট্রেংথের থেকে স্ট্রেসটা তখন বেশি হয়ে যাচ্ছে। তাহলে স্ট্রেংথ মানে হচ্ছে এই বস্তুর মানে নিজেকে ধরে রাখার যে ক্ষমতা, আর স্ট্রেস মানে হচ্ছে যে অভিকর্ষীয় শক্তি ওকে নিচের দিকে টানছে, এটাই হচ্ছে মাথায় রাখতে হবে। তাহলে যখনই তোমার এই স্ট্রেসটা বেশি হয়ে যাবে, তখনই কিন্তু সেই বস্তুটা নিচে নেমে আসবে। বুঝতে পারলাম। এবার দেখো সূত্রটা কি, এফওএস বা ফ্যাক্টর অফ সেফটি। তার মানে অবশ্যই এইটা যদি সূত্র হয়, তাহলে ধরো এইটার মান আমি লিখছি, এখানে আমি একটু প্রমাণ করে দেখাই জিনিসটা। ধরো এফওএস, আমি একটা সহজভাবে বলছি এফওএস, ঠিক আছে। তাহলে এখানে স্ট্রেংথ দাঁড়ালো হচ্ছে তোমার 10, সাপোজ স্ট্রেস দাঁড়ালো 5 একক, 5 ইউনিট। তাহলে মান কত, মান হচ্ছে 2, তাই তো। তাহলে 2টা হচ্ছে অবশ্যই কিসের বেশি, 1-এর বেশি, মানে 1-এর বেশি। ব্যাখ্যা করে লিখলাম, ঠিক আছে। 2 বেশি, তার মানে এটাকে এইভাবে লিখতে পারি, 2 গ্রেটার দ্যান 1, ঠিক আছে। তার মানে 1-এর থেকে বেশি। আবার আর একটা জায়গায় আমি দেখলাম, সেটা হচ্ছে ওপরে 5 দিলাম, নিচেই 10 দিলাম, তাহলে সেই ক্ষেত্রে মান কত দাঁড়াবে বলো। অবশ্যই 0.5 দাঁড়াবে, যেটা কিন্তু 1-এর কম, 1-এর কম। এটাকে আমরা কি লিখতে পারি, লেস দ্যান 1, তাই না। 0.5 এটা হচ্ছে লেস দ্যান 1। তাহলে সূত্রটা আমি কি বলেছি, যখন স্ট্রেংথ বেশি থাকবে তখন কিন্তু বস্তুটা চলন ঘটবে না, মানে মাস ওয়াস্টিং ঘটবে না, ঠিক আছে। মানে এর স্ট্রেংথ ধরো বেশি, ঠিক আছে, এরকম একটা জায়গা, তার মানে এইখানে একে ঠিক এরকম একটা জায়গা, একে ফেলে দেওয়ার জন্য যে অভিকর্ষীয় শক্তি, তার থেকে এর নিজেকে ধরে রাখার শক্তি এখানে বেশি হয়ে যাচ্ছে, সেই জন্য এ পড়ছে না, ঠিক আছে। এখানে স্ট্রেংথটা বেশি। তাহলে স্ট্রেংথ বেশি মানে এই যে এই উদাহরণটা আমি নেব, স্ট্রেংথ বেশি মানে তাহলে অবশ্যই তার মান কি হবে, 1-এর থেকে বেশি হবে। সমান সমান হলে কি হতো, যদি 5/5 লিখতাম তাহলে 1 হতো, কিন্তু এখানে ওপরে বেশি আছে, তার মানে ওপরে যা বেশি, নিচের থেকে যদি ওপরে বেশি হয়, তাহলে অবশ্যই তার মান কি হবে, 1-এর থেকে বেশি হবে। তার মানে 1-এর থেকে বেশি হলে স্ট্রেংথ বেশি, তার মানে তার চলন ঘটবে না, মাস ওয়াস্টিং হবে না। তাহলে এই জন্য ফর্মুলাটা এখানে এসো, যখন এফওএস 1-এর থেকে বেশি হবে তখন ঢাল হবে স্থিতিশীল, অর্থাৎ মাস ওয়াস্টিং ঘটবে না। এটা হচ্ছে কি 1-এর চেয়ে বেশি, 1-এর চেয়ে বেশি। এটা কি সংকটপূর্ণ অবস্থা, অর্থাৎ এইটা একটা উদাহরণ নিতে পারি, মানে একদম মানে জাস্ট ও ধরে রাখার ক্ষমতা আর নিচের টান প্রায় সমান সমান, জাস্ট আমি যদি হাতটাকে একটু একটু নাড়াচাড়া দিই তাহলে এটা পড়ে যাবে। তার মানে সেই ক্ষেত্রে জাস্ট যদি একটা কোনো ভূমিকম্প বা এরকম কোনো বাইরের শক্তি প্রযোজ্য হয় তাহলে কিন্তু পড়ে যাবে, তাই তো। তাহলে এটা শুরু হচ্ছে না, কিন্তু কোনো কিছুর প্রভাবে শুরু হতে পারে। এটা হচ্ছে সংকটপূর্ণ অবস্থা যখন 1 হবে। আর যখন এটা 1-এর থেকে কম হবে, ঠিক আছে, এটা হচ্ছে 1-এর থেকে কম, 1-এর কম, এফএস সমান 1-এর কম। 1-এর কম মানে কি, তার মানে অবশ্যই নিচেরটা বেশি হতে হবে। নিচের বেশি হওয়া মানে কি, স্ট্রেস বেশি হয়ে যাওয়া।
তার মানে নিচের যে টানটা বেশি হয়ে যাওয়া, তাহলে সেই ক্ষেত্রে তখন অবশ্যই অবশ্যম্ভাবী, মানে এই ক্ষেত্রে কিন্তু তোমার পুঞ্জিত ক্ষয় হবেই। বোঝা গেল? এই ক্ষেত্রে পুঞ্জিত ক্ষয় হবেই। বুঝতে পেরেছো জিনিসটা? জিনিসটা বুঝতে পারলে এইখানটায় কিন্তু পুঞ্জিত ক্ষয় হবে না। এখানে সংকটপূর্ণ অবস্থা, যদি কোনো বাইরের শক্তি, ভূমিকম্প বা ইত্যাদি যে কোনো শক্তি যদি ক্রিয়াশীল হয় তাহলে হবে, ঠিক আছে। আর এখানে কিন্তু পুঞ্জিত ক্ষয় হবেই, কারণ একের থেকে কম হওয়া মানে নিচের যে ট্রেসের মান সেটা অবশ্যই বেশি। তাহলে তোমাকে এখানে প্রশ্ন করবে, 3টে অপশন দেবে, 4টে অপশন দেবে, ঠিক আছে, অন্য একটা কিছু দিয়ে তোমাকে বলবে কোনটি পুঞ্জিত ক্ষয় অবশ্যম্ভাবী। অবশ্যই তখন উত্তর হবে কিন্তু একের থেকে কম। বোঝা গেল জিনিসটা? অস্থিতিশীল মানেই হচ্ছে তখন পুঞ্জিত ক্ষয় হবে। বুঝতে পেরেছো জিনিসটা? ওকে, তো এটা হচ্ছে ব্যাপার। এখানে পুঞ্জিত ক্ষয় হবে না, এখানে মানে সংকটজনক অবস্থা, সংকটপূর্ণ অবস্থা মানে কোনো কিছুর প্রভাবে হবে, আর এটা একদম অবশ্যম্ভাবী হবেই। ঠিক আছে, তাহলে এইখানে আমি লিখে দিই পুঞ্জিত ক্ষয় পুঞ্জিত ক্ষয় ঘটবে যখন একের থেকে কম, মানে এই কন্ডিশনটা, এই কন্ডিশনটা। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। চলো নেক্সট, এবার হচ্ছে শ্রেণীবিভাগ। ঠিক আছে, ক্লাসিফিকেশনস। ওকে, আচ্ছা আচ্ছা, ট্রি, চলো দেখে নিই। ক্লাসিফিকেশনস মানে হচ্ছে শ্রেণীবিভাগ। ওকে, চলো দেখে নেওয়া যাক। দেখো এখানে কি হচ্ছে পুঞ্জিত ক্ষয়, সেটা ভাগগুলো আমরা একটু দেখে নেব। প্রথম এই 6টিকে অবশ্যই মনে রাখবে। দেখো পুঞ্জিত ক্ষয়ের শ্রেণীবিভাগ কোথাও কিন্তু একদম একই রকম তুমি পাবে না, বিভিন্ন উৎস, বিভিন্ন সোর্স দেখলে তুমি বিভিন্ন পাবে, কারণ এটার উপর ভূবিজ্ঞানীরা বিভিন্ন প্যারামিটারে তারা কিন্তু ভাগ করেছেন। সবগুলো মিলিয়ে তোমাদের সিলেবাস অনুযায়ী একটা সাধারণীকরণ, জেনারেলাইজ করা হয়েছে, সেইটাকে এখানে উপস্থাপন করা হচ্ছে। বিভিন্ন সোর্সে কিন্তু এটাও পাবে, ঠিক আছে, আবার অন্য সোর্সে অন্য কিছু পেতে পারো। মোটামুটি এইটার মধ্যে সব কিছু কভার হয়ে যাবে, এটা শিওর। তো প্রথম হচ্ছে বিসর্পণ বা ক্রিপ, এর ডিটেলসগুলো আমি আসছি। তো এর আবার ভাগ রয়েছে, সেটা মৃত্তিকা হতে পারে, শিলা হতে পারে, ট্যালাস হতে পারে, রক গ্লাসিয়ার হতে পারে, প্রত্যেকটা ব্যাখ্যা করব। এখন দেখে নিই। তার প্রথম হচ্ছে বিসর্পণ, তারপর হচ্ছে প্রবাহ। প্রবাহর মধ্যে 2টি ভাগ, একটা হচ্ছে ধীর, একটা হচ্ছে দ্রুত। সেটার মধ্যে আবার ভাগ রয়েছে সলিফ্লাকশন, জেলিফ্লাকশন। র্যাপিড অর্থাৎ দ্রুত হলে সেখানে আর্থ ফ্লো হবে, মাড ফ্লো হবে, ডেব্রিস ফ্লো হবে। ধস, সেটার ক্ষেত্রে আবার 3টে ভাগ রয়েছে, ডেব্রিস, রক অ্যান্ড ব্লক। স্লাম্প, সেটার ভাগ রয়েছে সিঙ্গেল, মাল্টিপল, সাকসেসিভ। পতন, সেটার ভাগ রয়েছে রক, সয়েল এবং ডেব্রিস। এবং বসে যাওয়া, সেটা আবার ক্লাবস এবং সেটেলমেন্ট। এই হচ্ছে শ্রেণীবিভাগ। এটা প্রথমে আগে মাথায় ঢুকিয়ে নেবে, আগে এইটাকে মাথায় ঢোকাবে, তারপরে এটাকে প্র্যাকটিস করবে। লিখে প্র্যাকটিস করলে এটা কিন্তু মাথায় থেকে যাবে। আর এটা হলে কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু কোশ্চেন কমন থাকবে। তোমাকে বলা হলো যে সলিফ্লাকশন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির উপবিভাগ, তারপর তোমাকে দেওয়া হলো। বুঝতে পেরেছো জিনিসটা? চলো এবার প্রত্যেকটা ডিটেলস আমরা দেখে নিই। প্রত্যেকটা ডিটেলস প্রথমেই আমরা দেখব, সেটা হচ্ছে বিসর্পণ। ঠিক আছে, যেটাকে আমরা ইংলিশে ক্রিপ বলছি। ঠিক আছে, তো এটাকে দেখো লেখা হয়েছে ইনভিজিবল মুভমেন্ট, মানে অদৃশ্যমান, অনুধাবনযোগ্য নয়। অদৃশ্যমান মানে এরকম নয় যে আমরা দেখতেই পাই না, অনুধাবনযোগ্য নয়, মানে এত ধীর প্রক্রিয়া, এত মন্থর প্রক্রিয়া আমরা চোখের সামনে বুঝতে হয়। একটা মাটির ধস নামছে, আমরা যেমন অনেক এরকম ভিডিও ক্যাপচার ভিডিও আছে, ঠিক আছে, দেখতে পাবো যে ধসে গেল জায়গাটা, মাড ফ্লো সব কিছু। কিন্তু ক্রিপ এমন এত ধীর যে তুমি স্বচক্ষে গেলেই যে তুমি, এটা হয় না। ঠিক আছে, এখানে বছরে 1 সেমির কমও এই গতিটা কিন্তু গড়ে আসতে পারে। কোনো কোনো ক্ষেত্রে হয়তো থেকে বেশি কম বেশি হয়, গড় কথাটা বলছি, 1 সেমির কম এর কিন্তু গতিবেগ থাকে। অত্যন্ত ধীর গতিতে ঢাল বেয়ে নিচে নামার যে প্রক্রিয়া। ঠিক আছে, এর যে ভাগ সেটা হচ্ছে সয়েল ক্রিপ,
ঠিক আছে, সয়েল মানে বাংলা নিশ্চয় জানো, মৃত্তিকা, বিসর্পণ, মৃদু ঢালে মাটির ধীর চলন, তাহলে মৃত্তিকা হলে তো মাটিই হবে। রক ক্রিপ, শিলা, তাই তো, খাড়া ঢালে দুর্বল শিলাস্তরের ফাটল বরাবর ধীর চলন শিলার। 3 ট্যালাস, ট্যালাসটা তোমরা আবহবিকার ক্ষেত্রে হয়তো পড়েছো, তোমার সেখানে কোণাকৃতি যে শিলার সৃষ্টি হয় আবহবিকার ফলে সৃষ্ট, অবশ্যই এটা কোথায় হয়, একটা শীতল পার্বত্য অঞ্চলে বেশিরভাগ দেখা যায়। তো যে তীক্ষ্ণ কোণকৃতি শিলাখণ্ড তার যে স্তর ধীরে 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 নিচে নেমে আসে সেটা হচ্ছে স্ট্যালাস ক্রিপ। এবং রক গ্লাসিয়ার ক্রিপ মানে হিমবাহ অধ্যুষিত অঞ্চলে কি হয়, হিমবাহের তার গলনের ফলে সেখানে বরফ এবং শিলার যে মিশ্রণের ফলে যে ধীর 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 ভাবে নিচে নেমে আসে সেটাকে আমরা বলছি রক গ্লাসিয়ার ক্রিপ। ওকে, তো এটা হচ্ছে ডিটেলস। আর তুমি এখান থেকে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট মনে রাখবে যে এই যে চিত্রটা, ঠিক আছে, দেখো এটা একটা বেড়া দেওয়া হয়েছিল, আস্তে আস্তে দেখো এগুলো হেলে গেছে, পিলারগুলো হেলে গেছে, দণ্ডগুলো। তো বৈদ্যুতিক স্তম্ভ, এরকম বেড়া, তারপর তোমার গাছ ইত্যাদি হেলে যাওয়া, পাঁচিল, ঠিক আছে, তো দেখবে কোনো নতুন বাড়ি যখন কোনো নিচু অঞ্চল ভরাট করে হয় এবং তারা যদি বাউন্ডারি দেন, তো একটু দুর্বল পাঁচিল হলে ভিতরে যখন তারা ল্যান্ডফিল করে মানে মাটি দিয়ে ভরাট জায়গা করে, পাঁচিলগুলো দেখে বাইরের দিকে হেলে যায়, তার মানে তার একটা প্রেশার আছে। তো সেরকমই এরকম ভূমির ঢাল বরাবর এই যে আস্তে আস্তে যে সেডিমেন্টারি রক স্ট্র্যাটা যেটা দেখানো হয়েছে, আস্তে আস্তে কী হচ্ছে, এই মাটি মৃত্তিকা আস্তে আস্তে ধীর গতিতে নামছে, ইনক্লাইন, তার মানে ভূমির ঢাল এখানে 5 থেকে 20 ডিগ্রি পর্যন্ত হতে পারে, অত্যন্ত মন্থর চলন, এটা অবশ্যই মনে রাখবে। তোমার এই ধরনের উদাহরণগুলো মনে রাখবে, কারণ প্রশ্ন আসতে পারে বৈদ্যুতিক খুঁটির হেলে যাওয়া, পাঁচিলের হেলে যাওয়া, বেড়ার হেলে যাওয়া, এটি কোন ধরনের পুঞ্জিত ক্ষয়ের উদাহরণ। কি যাব, একদম ঝেড়ে চলে যাবে বিসর্পণ। ঠিক আছে, তো এইটাই মনে রাখবে। কি কি জিনিস মনে রাখবে, অত্যন্ত ধীর, অনুধাবনযোগ্য নয় অনেক ক্ষেত্রে, বছরে প্রায় 1 সেন্টিমিটার কম এর গড়, তাই তো, এবং ভূমির ঢাল 5 থেকে 20 ডিগ্রি পর্যন্ত হতে পারে। আর কিভাবে আমরা বুঝতে পারি, এইটা হচ্ছে আমাদের বিভিন্ন উদাহরণ। ঠিক আছে, জাস্ট এই কথাগুলো মনে রাখবে, কোশ্চেন একদম অবশ্যই কমন পাবে, কোনো চিন্তা নেই। নেক্সট ভাগ হচ্ছে আমাদের ফ্লো বা প্রবাহ। প্রবাহ তো জানো, জলপ্রবাহ জানো, জল নেমে আসা, তো সেই ক্ষেত্রে এখানে কি কি জল সিক্ত, তার মানে প্রবাহের ক্ষেত্রে কিন্তু জলের ভূমিকাটা এখানে গুরুত্বপূর্ণ হয়ে গেল। আলগা পদার্থ বা কাদার মতো তরল হয়ে অর্থাৎ জলের সাথে মিক্সড হয়ে যেতে পারে, ঠিক আছে, সেটা নেমে আসা, ঠিক আছে, ওয়াটার স্যাচুরেটেড মেটেরিয়ালস। তো সেই ক্ষেত্রে আমরা কি দেখব, এটা দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে মন্থর, ঠিক আছে, যেটা 5 থেকে 20 ডিগ্রি স্লোপ, আর একটা হচ্ছে দ্রুত, যেটা কিন্তু স্লোপ মানে হচ্ছে ভূমির ঢালটা একটু বাড়ছে। এখানে দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে সলিফ্লাকশন আর একটা হচ্ছে জেলিফ্লাকশন। সলিফ্লাকশন কোথায় আমরা দেখতে পাই, বেশিরভাগ কিন্তু নাতিশীতোষ্ণ আর্দ্র অঞ্চল। কিওয়ার্ডস কিন্তু আমি দাগ দিয়ে দিচ্ছি, অবশ্যই মনে রাখবে। কি হয়, মাটি এবং জলের মিশ্রণ, ঠিক আছে, কে নামকরণ করেছিলেন, আন্ডারসন, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। জেলিফ্লাকশন কি, শীতল অঞ্চলে, উঁচু পার্বত্য অঞ্চলে পার্মাফ্রস্ট স্তর, তার মানে যেখানে বরফের কাজ দেখা যায় সেই স্তরে কি হয়, গ্রীষ্মকালে গলিত বরফের জলে কাদার মতো যে প্রবাহ, সেটা হচ্ছে কিন্তু আমাদের জেলিফ্লাকশন। এর নামকরণ করেছিলেন বাউলিক, ঠিক আছে, এর নামকরণ করেছিলেন বাউলিক। তো এই দুটো টার্মস অবশ্যই মনে রাখবে। এরপর দ্রুত প্রবাহ বা র্যাপিড ফ্লো, সেখানে আমরা দেখতে পাচ্ছি আর্থ ফ্লো, যেখানে প্রবল বৃষ্টিতে কাদামাটির দ্রুত প্রবাহ, অবশ্যই তাহলে যেখানে এটা কিন্তু বৃষ্টিসিক্ত অঞ্চলে কিন্তু সামগ্রিকভাবে জায়গাটা ধুয়ে যায় এবং কাদামাটি একদম চারিদিকে স্প্রেড করে সেটা নেমে আসে, সেটা হচ্ছে কিন্তু আর্থ ফ্লো। আর্থ কথাটা এখানে এই জন্য ইউজ করা হয়েছে, মানে আর্থ মানে পৃথিবীর মাটির উপরি স্তরটা ধুয়ে নেমে যাচ্ছে ভূমির ঢাল বরাবর, ঠিক আছে, অত্যন্ত বৃষ্টিপ্রবণ এলাকাতে আমরা দেখতে পাই। মাড ফ্লো কি, সেটা হচ্ছে শুষ্ক বা শুষ্ক প্রায় অঞ্চলে আকস্মিক বৃষ্টি হয়, হঠাৎ করে বৃষ্টি হয় এবং এখানে খাত বরাবর একটা কিন্তু কি হয়, কাদার প্রবল স্রোত, যেটাকে আমরা মাড ফ্লো, ওই জন্যই নাম হচ্ছে কাদা প্রবাহ, অর্থাৎ বৃষ্টির জলের সঙ্গে সেখানে একটা ধার মানে মাউন্টেন স্লোপ রয়েছে, হয়তো ভূমির ঢাল রয়েছে, সেখানে খাদ বরাবর ওই কাদা প্রবাহ কিন্তু নেমে আসছে। ওকে, এরপর হচ্ছে ডেব্রিস ফ্লো, যেটা হচ্ছে মাটিময় মৃত্তিকা এবং প্রস্তরখণ্ড। ডেব্রিস এটাই বোঝায় অবস্কার অবক্ষেপ, তাই না, তো সেখানে বিভিন্ন এরকম মৃত্তিকা এবং তার প্রস্তরখণ্ড জল সম্পৃক্ত হয়ে হঠাৎ কি হবে,
দ্রুত নেমে আসবে। তো এর হচ্ছে এই তিনটে হচ্ছে দ্রুত প্রবাহের উদাহরণ। ঠিক আছে, তো প্রবাহটা কমপ্লিট হয়ে গেল। এখানে অবশ্যই এটা মাথায় রাখবে, ঠিক আছে, জলের এখানে বিশাল একটা ভূমিকা রয়েছে। সলিড ফ্লাক্সেন, জেলি ফ্লাক্সেনের নামকরণ কোথায় দেখতে পায়, এবং দ্রুত প্রবাহ ভূমির ঢালটাও একটা কিন্তু ফ্যাক্টর। ঠিক আছে, এই দেখো এটা একটা খাদ বরাবর দেখছো, নেমে চলে আসছে মাড ফ্লো। ঠিক আছে, তো এটাই ছিল। নেক্সট আমরা দেখে নিই, সেটা হচ্ছে ধস এবং স্ল্যাম। ধস কি? ভূমি ধস, এটা আমরা প্রায় দেখতে পাই পার্বত্য অঞ্চলে, বিশেষ করে দার্জিলিং, সিকিম, গ্যাংটক ইত্যাদি অঞ্চলে আমরা কিন্তু দেখতে পাই এটা, তাই না? সমতল ঢাল বরাবর দ্রুত পিছলে পড়া। সমতল ঢাল বলতে কি বোঝানো হয়েছে এখানে, এটার না বুঝলে কিন্তু একটা ভুল মিনিং আসতে পারে। ঠিক আছে, এটা একটু কারেকশন করে দিই। ঢাল বরাবর র্যাপিড স্লাইং ওভার এ ইউনিফর্ম ইভেন স্লোপিং ট্রেন। ঠিক আছে, মানে এটা বলা হচ্ছে যে একটা এরকম মানে লিনিয়ার টাইপের, অর্থাৎ এই যে ঢাল বরাবর আছে, এই ঢাল বরাবর এই ব্লকটা পিছলে স্লাইড হয়ে নেমে আসছে, সেই জন্য এটাকে ইউজ করা হয়েছে। তুমি এটাকে মনে রেখো, ঢাল বরাবর দ্রুত পিছলে পড়া, এটা হচ্ছে কিন্তু আমাদের ধসের সংজ্ঞা। এই শব্দটা আমি এক মিনিট, ঢাল বরাবর, এটা মাথায় রাখতে পারো। ঠিক আছে, ঢাল বরাবর দ্রুত পিছলে পড়া। ঠিক আছে, এটা ভুল ব্যাখ্যাটা যাবে না। বুঝতে পেরেছো জিনিসটা? সমতল ঢাল মানে অনেকে হয়তো মনে করতে পারো যে সমান ভূমি সমতল, তাহলে সেখানে ঢালের কী করে সৃষ্টি হবে, সেই কারণে আমি এটা সহজ করে দিলাম, অন্য কিছু না। ঠিক আছে, এবার দেখো এর মধ্যেও কিন্তু অবশ্যই আমাদের ডেব্রিস স্লাইড রয়েছে, তাই না? তারপর দেখো আলগা মাটি বা রেগোলিথের যে চলন, ঠিক আছে, সেখান থেকে নেমে আসতে পারে। রক স্লাইড রয়েছে, শিলা, সেখান থেকে ফাটল বা স্তরায়ন তল বরাবর একটা এরকম অঞ্চলের যে শিলা আছে, ঠিক আছে, এরকম শিলা আছে, দেখা গেল এই যে শিলা স্তরটা, সেখানে একটা ক্র্যাক ঘটলো, এরকম ক্র্যাক ঘটলো, তাহলে এই যে উপরের যে স্তর, সেটা আস্তে 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 নেমে চলে আসবে, তাই না? রক, তারপর হচ্ছে ব্লক স্লাইড, বিশাল শিলাখণ্ড, এটা ব্লক আকৃতির, ঠিক আছে, দ্রুত পিছলে পড়া, এটা কিন্তু একটা অবশ্যই দ্রুত সংগঠিত হয়ে থাকে। ঠিক আছে, এটাই হচ্ছে ভূমিধসের আমাদের ধসজনিত কারণ বা ধসের প্রক্রিয়াগুলো। স্ল্যাম্প কি? অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, এবং এখানে আমরা এইটা মনে রাখবো, অবতল ঢাল ঘূর্ণন সহকারে, দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, অবতল ঢাল এবং ঘূর্ণন সহকারে, এবং এক্ষেত্রেও কিন্তু জল সিক্ততার একটা ব্যাপার অবশ্যই থাকে। তো দেখো ঢালটা হচ্ছে অবতল ঢাল, ঠিক আছে, এই যে ঢাল, ভূমির ঢাল হচ্ছে এরকম, তাই না? ভূমির ঢাল হচ্ছে ঠিক এরকম, এটা হচ্ছে অবতল ঢাল। এবার এখান থেকে আস্তে আস্তে এরকম কিন্তু নেমে চলে আসতে পারে, এগুলো নেমে চলে আসতে পারে। ঠিক আছে, এবং রোটেশন মানে কি, এই দেখো এরকম একটা আবর্তন হচ্ছে, ঠিক যেন একটা আবর্তিত হচ্ছে। এইটা একবার হতে পারে, তখন সেটা সিঙ্গেল স্ল্যাম্প বলবো। যখন একাধিক ধাপে গঠিত হয় সেটা মাল্টিপল বলবো। যেটা অসংখ্য অবতল ঢাল বরাবর ধাপে ধাপে চলন হয়, সেটাকে আমরা সাকসেসিভ বলবো। ঠিক আছে, তো কিওয়ার্ডসগুলো আমরা অবশ্যই মনে রাখবো। এর ক্ষেত্রে আমরা কি মনে রাখছি? দ্রুত পিছলে পড়ছে, ঠিক আছে, ধস, এবং স্ল্যাম্পের ক্ষেত্রে আমরা অবশ্যই মনে রাখছি অবতল ঢাল বরাবর ঘূর্ণন সহকারে নেমে আসা। ঠিক আছে, এই দুটো আমরা অবশ্যই মনে রাখতে হবে। নেক্সট আমাদের পতন। দেখো এটা একদম চিত্র থেকে স্পষ্ট যে কোনো কিছু মাধ্যম ছাড়া, এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, শূন্য মাধ্যম, এটা হচ্ছে এর কিওয়ার্ডস। ঠিক আছে, এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ সহকারে মনে রাখবে, কারণ কোশ্চেন এলে তোমাদের এই জিনিসগুলো কিন্তু দেখতে হবে। যেমন স্ল্যাম্পের ক্ষেত্রে আবর্তন, এর ক্ষেত্রে কোনো মাধ্যম ছাড়া, বোঝা গেল জিনিসটা। আবার ক্রিপ বা বিষবনের ক্ষেত্রে অনুধাবন যোগ্য নয়, হ্যাঁ, অত্যন্ত ধীর। ঠিক আছে, এই যে ব্যাপারগুলো আমি বলছি, যেমন ফ্লোর ক্ষেত্রে জল সিক্ততার ব্যাপার, এই যে ব্যাপারগুলো আমি বলছি, সেগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে, কারণ এই কিওয়ার্ডস থেকেই কিন্তু কোশ্চেন হবে এবং তুমি অবশ্যই পারবে। ঠিক আছে, পুরো অনেক ইনফরমেশন বিভিন্ন সোর্স থেকে তুমি দেখতে পারো, অনেক ইনফরমেশন আছে প্রত্যেকটা সম্পর্কে, কিন্তু জিস্ট করে দিচ্ছি, একদম সামারি করে দিচ্ছি, পুরোটা তোমার আয়ত্তের মধ্যে খুব সহজে তুমি কিন্তু এটা করতে পারবে, রাইট? দেখো, তো সেখান থেকে শূন্য মাধ্যমে খাড়া ঢাল থেকে
সোজাসুজি নিচে চলে আসে। এক্ষেত্রে অবশ্যই এই যে ভিগু, ভিগু মানে কি, এই যে এরকম, অর্থাৎ একটা অঞ্চল এরকমভাবে অনেক সময় কি হয়, এরকম ঝুলে থাকে, ঠিক আছে, এই যে এরকম ঝুলে থাকে। তার মানে এই অঞ্চলটার ক্ষেত্রে দেখো এটা কি হচ্ছে, এটা এগিয়ে আছে এবং এটা ভেতর দিয়ে ঢুকে গেছে। সেই ক্ষেত্রে যখন এইভাবে তোমার পতিত হবে, তো শূন্য মাধ্যমে পতিত হবে। এই যে এখান থেকে যেটা পড়ছে শিলাগুলো একদম কোনো মাধ্যম ছাড়া। তাহলে ধসের ক্ষেত্রে আমরা কি দেখলাম, আমরা ধসের ক্ষেত্রে দেখলাম এরকম একটা ব্যাপার, সেখান থেকে এরকম শিলাখণ্ড হতে পারে, ডেবিস হতে পারে, সেটা আস্তে আস্তে এরকম পিছলে পড়ছে, গা বরাবর নেমে আসছে, দ্রুত নেমে আসছে, গা বরাবর নেমে আসছে। ফলের ক্ষেত্রে কি, কোনো মাধ্যম ছাড়া ডাইরেক্ট নেমে চলে আসছে। স্লাম্পের ক্ষেত্রে কি, স্লাম্পের ক্ষেত্রে আমরা কি দেখলাম, স্লাম্পের ক্ষেত্রে আবার দেখলাম ঠিক এটাও নেমে আসছে কিন্তু এরকম অবতল ঢাল বরাবর, তাই না, এরকম অবতল ঢাল বরাবর, এটা ঘূর্ণন সহকারে। এইগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। ফ্লোর ক্ষেত্রে কি দেখলাম আমরা, সেটা তরল সম্পৃক্ত হয়ে এই অঞ্চল বরাবর, সেটা কোনো ক্ষেত্রে হয়তো পুরোটা, আবার কোনো ক্ষেত্রে এই খাদ বরাবর যে ফ্লোটা হচ্ছে সেটা হচ্ছে ফ্লো নেমে আসছে। বিসর্পণের ক্ষেত্রে আমরা কি দেখলাম, বিসর্পণের ক্ষেত্রে আমরা দেখলাম যে অত্যন্ত মানে মন্থরভাবে আস্তে আস্তে পুরো ভূমিটা কি হচ্ছে, নেমে আসছে, যার জন্য এই যে পোল, ইলেকট্রিক পোল বা ইত্যাদি এইগুলো দেখে আমরা বুঝতে পারছি যে হ্যাঁ এটা হেলে গেছে, ঠিক আছে। এই তো ব্যাপার, প্রত্যেকটা জিনিস কিওয়ার্ডসগুলো মাথায় রাখবে, তোমার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তো এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কিন্তু আমাদের রকফল। আচ্ছা, এটা স্লাইড একটু নেমে হয়তো দেখার অসুবিধা হচ্ছে, পরবর্তী স্লাইডগুলো আমি একটু নিচের জায়গাটা গ্যাপ রেখে বানিয়ে দেবো, তাহলে প্রবলেমটা সলভ হয়ে যাবে, ঠিক আছে। তোমাদের যখন এটা মেটেরিয়ালস হিসেবে ডাউনলোড করবে তখন এটা সমস্যা হবে না। এখন এই স্ক্রিনে এই জায়গাটা একটু গার্ড করে দিচ্ছে, ঠিক আছে, আমি বলে দিচ্ছি, শুনে নাও। আর পরবর্তী যখন এই পিপিটির প্রেজেন্টেশনগুলো আসবে একটু মানে গ্যাপ রেখে নিচেরটা মাথায় রেখে করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে সয়েল। তো রক মানে অবশ্যই বিশাল শিলাখণ্ডের পতন, ঠিক আছে। নদী খাড়া পাড় থেকে মাটি ধসে পড়া, সয়েল ফল, অবশ্যই এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে। দেখো একটা দেখি, ধরো এরকম, ঠিক আছে, তো এটা হচ্ছে নদী পার, ঠিক আছে, এটা হচ্ছে ধরো নদীর জল, এটা নদীর জল প্রবাহিত হচ্ছে। তো যখনই এই খাড়া পার এরকম থাকে তখন দেখবে এই যে মাটির স্তর এটা কি হয়, আস্তে 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 এরকম ধসে পড়ে, ঠিক আছে, ধসে পড়ে। এটা এখানেও হতে পারে, আবার কোনো কোনো পার্বত্য অঞ্চলের ক্ষেত্রেও কিন্তু সেটা কিন্তু সয়েল ফল অবশ্যই হবে। হয়তো এরকমই ভিগু আকৃতির কোনো পার্বত্য অঞ্চলে পুরো মৃত্তিকার ধস নেমে আসতে পারে, ঠিক আছে, মানে সরি, ধসটা একটু আলাদা হয়ে গেল। এই ক্ষেত্রে কি হবে, পুরোটাই একদম পতিত হতে পারে, ঠিক আছে। আবার পরেরটা হচ্ছে ডেব্রিস। ডেব্রিস মানে কি, অবস্কর বা সমস্ত রকম, সেখানে বালি, পলি, গাছ, উদ্ভিদ যা কিছু আছে সবটা নিয়ে একদম পতিত হয়ে গেল পুরো অঞ্চলটা। যেমন ধরো এইরকমই অঞ্চলে এরকম হয়তো স্ট্রাকচারটা দাঁড়িয়েছে, এরকম স্ট্রাকচারটা দাঁড়িয়েছে, দেখা গেল এইখানটায় একদম গাছ ইত্যাদি, তো পুরো এই ব্লকটা এইভাবে পতিত হয়ে গেল, রাইট। তো সেই ক্ষেত্রে সেটা হচ্ছে ডেব্রিস ফল, রাইট। এবার দেখবো আমরা বসে যাওয়াটা কীরকম, অর্থাৎ এই যে পরিষ্কার চিত্রের মাধ্যমে একদম ক্লিয়ার, ভিতরে শূন্যস্থান সৃষ্টি হয়ে গেছে এবং উপরটা বসে যাচ্ছে। তো এর দুটো কারণ, একটা হচ্ছে কোলাপস আর একটা হচ্ছে বলবো সেটেলমেন্ট। কীরকম, ভূগর্ভস্থ শূন্যস্থান, এটা হচ্ছে কিওয়ার্ডস মনে রাখবে। তো কি হচ্ছে, বসে যায়, অর্থাৎ এদের মতো থেকে ব্যাপারটা একটু আলাদা, বসে যাচ্ছে। একটা হচ্ছে চুনাপাথর ও খনি অঞ্চল, আমাদের এমনিতেই খনি সেখান থেকে কয়লা বা ইত্যাদি উত্তোলন করার পর সেটা বালি বা ইত্যাদি দ্বারা ফিল করা প্রয়োজন, কিন্তু বলার কিছু ব্যাপার নেই, তো সেখানে সব নিয়মকানুন পালন করা হয় না, যার জন্য সেই অঞ্চলটা কি হয়, ধস নামতে পারে, সেই ভেতরে ছাদ ধসে পড়া, ঠিক আছে। এই ধসে পড়ার সাথে এই যে শিলাধস সেটা কিন্তু গুলিয়ে ফেলবে না, সেটা গুহার মধ্যে এই পুরোটা ধসে পড়ছে, শূন্য স্থানের জন্য ধসে পড়ছে। এই অঞ্চলে কিন্তু ভূমির ঢালের জন্য কিন্তু সেই অঞ্চল বরাবর একটা ধসে পড়া, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে, ঠিক আছে। তো এটা দ্বিতীয়ত হচ্ছে বসে যাওয়া,
জল, খনিজ তেল, গ্যাস উত্তোলন ইত্যাদির ফলে শূন্যস্থান এবং আস্তে 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 পুরো ভূমিটা কিন্তু বসে যাচ্ছে। এটা হচ্ছে এর উদাহরণ। ঠিক আছে, তো এইটাই ছিল পুঞ্জিত ক্ষয়ের সমস্ত ক্লাসিফিকেশন। এবার আমরা দেখব খুব সুন্দর একটা চার্ট, খুব ইম্পর্ট্যান্ট এবং তোমার একদম কিওয়ার্ডসগুলো রাখা হয়েছে। বিসর্পণ থেকে শুরু করো, মনে রাখো অত্যন্ত ধীর, ঠিক আছে, বছরে 1 সেন্টিমিটারের কম। শুষ্ক এবং আর্দ্র দুটোই হতে পারে, ঠিক আছে। অবিচ্ছিন্ন অর্থাৎ কোনো বিচ্ছিন্ন শিলাস্তর না, পুরো জায়গাটা ভূমিভাগটা আস্তে 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 ধীর গতিতে নেমে আসে, ঠিক আছে। অলক্ষ্য চলন, ঠিক আছে, এইটা হচ্ছে বিসর্পণের ক্ষেত্রে। প্রবাহের ক্ষেত্রে কি? প্রবাহের ক্ষেত্রে হচ্ছে ধীর থেকে অতি দ্রুত, ঠিক আছে, অর্থাৎ ধীর প্রবাহ এবং অতি দ্রুত প্রবাহ দেখেছি। এটা কিন্তু জলসিক্ত, দ্যাট ইজ দ্য কিওয়ার্ডস। তো কাদা বা তরলের ন্যায় প্রবাহিত হয়। ধস কি হয়? দ্রুত হয়। শুষ্ক বা আর্দ্র দুটোই হতে পারে। সরলরৈখিক পিছলে পড়ে, মানে এরকমভাবে সরলরৈখিকভাবে সেটা পিছলে পড়ছে, ঠিক আছে। স্লাম্প মধ্যম থেকে দ্রুত হতে পারে, আর্দ্র হয়। অবতল ঢালে ঘূর্ণন, দ্যাট ইজ দ্য কিওয়ার্ডস, ঠিক আছে। পতন অতি দ্রুত হবে, শুষ্ক বা আর্দ্র হতে পারে। শূন্য মাধ্যম, দ্যাট ইজ দ্য কিওয়ার্ডস। অ্যান্ড বসে যাওয়া, যেটা আকস্মিক বা ধীর হতে পারে, ঠিক আছে। এক্ষেত্রে তোমার শূন্য স্থানের জন্য, যার জন্য এর মিডিয়াম প্রযোজ্য নয়, উলম্বভাবে নিচের দিকে বসে যেতে পারে। হঠাৎ করে ধস, মানে আবার বলছি, এই ধসের সাথে, মানে এই ধসটার সাথে গুলিয়ে ফেলবে না। ভেতরে শূন্যস্থানের জন্য উপরের ছাদটা একদম ধসে বসে গেল, সেটা এক জিনিস। আর ধীরে 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 বসে যাচ্ছে, সেটা হচ্ছে এক জিনিস, ঠিক আছে। আচ্ছা, এখানে অলক্ষ্য চলন বলতে লক্ষ্য চলন, অলক্ষ্য চলন, এরকম কোনো বেশি জটিলতা মাথায় ঢুকেও না যে কোনো এটা জড়বস্তু যে একটা নির্দিষ্ট লক্ষ্যে যাচ্ছে, সেটা হিসেবে বলানো হয়নি। মানে অবিচ্ছিন্ন মানে হচ্ছে পুরো শিলাস্তর, মানে কোনো বিচ্ছিন্ন শিলা বা ভূমিভাগ না, পুরো অঞ্চলটি একটা ধীরে 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 নেমে আসছে, সেই জন্য এটাকে অবিচ্ছিন্ন অলক্ষ্য চলন বলা হয়েছে, ঠিক আছে। নেক্সট আমরা দেখব এর প্রভাব কি। এর প্রভাব কি পড়ে? অবশ্যই প্রভাব পড়ে, ঠিক আছে। 1 নম্বর অবরোহণ, ডিগ্রেডেশন। উচ্চভূমির উচ্চতা হ্রাস পায় যদি সেখানে মেটেরিয়ালস তোমার স্থানান্তরিত হয়, তা তো উচ্চতা হবে। আমরা নগ্নিভবন প্রসেস তো আগেই দেখে নিয়েছি, ঠিক আছে। এবং সমভূমি গঠনের দিকে অগ্রসর হওয়া, অর্থাৎ ভূমির উচ্চতা ক্রমশ কমে গিয়ে একটা ঢাল আস্তে আস্তে কমতে থাকে, সুষম ঢালে আসছে। ট্যালাস গঠন, তাই তো, পর্বতের পাদদেশে তীক্ষ্ণ শিলাখণ্ড জমে শঙ্কু আকৃতির ভূমিরূপ গঠন করে। ঢালের বিবর্তন, অর্থাৎ স্লাম্প বা ধসের কারণে ধাপে 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 খাড়া ঢালের সৃষ্টি হয়। একটা ঢাল ছিল, এই যে ঢাল ছিল সেটার পরবর্তীকালে চেঞ্জ হচ্ছে। প্রত্যেকটা ফিগার দেওয়া আছে, দেখো বুঝতে পারবে। সেকেন্ড হচ্ছে প্রাকৃতিক বিপর্যয় নেমে আসে, প্রবল কাদা প্রবাহ, শিলা। দেখো উত্তরাখণ্ডের একটা ঘটনা নিশ্চয় জানো, এর আগেও প্রচুর ঘটনা এরকম হয়েছে, তাই না? তো সেই সমস্ত কেদারনাথে একটা অতি বৃষ্টির, মেঘ ভাঙা বৃষ্টির জন্য সেখানেও কিন্তু এরকম বিভৎস কাদা প্রবাহ ইত্যাদি সব হয়েছিল। ধসের ফলে তো মানব জীবন ব্যাহত প্রায়ই হয় পার্বত্য অঞ্চলে, সিকিম, দার্জিলিং ইত্যাদি অঞ্চলে রাস্তাঘাট আটকে যাওয়া, প্রচুর কিছু, মানে পুরো সিস্টেমটাই আমাদের নষ্ট হয়ে যায়। বসে যাওয়া, এটাও একটা কারণ। ভূমি আকস্মিক অবনমন এবং স্থিতিশীলতা, যে সমস্ত খনি এলাকাগুলো, আসানসোল, রানীগঞ্জ, এগুলো ক্ষেত্রে কিন্তু প্রায় দেখবে এগুলো আর্টিকেলস আসছে, আসছে যে এগুলো কিন্তু একটা অন্যতম মানে চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে, রাইট? তো এটাই ছিল প্রভাব, ঠিক আছে। এগুলো একবার অবশ্যই দেখে নেবে। বিশেষ পরিভাষা এখান থেকে কোশ্চেন অবশ্যই হয়। স্ক্রিব আর ট্যালাস, যেটা আগেই বলা হলো, শীতল পার্বত্য অঞ্চল, দ্যাট ইজ দ্য কিওয়ার্ডস, মাথায় রাখবে। কিসের জন্য হয়? যান্ত্রিক আবহবিকার, তার মধ্যে হচ্ছে তুষার ক্রিয়া, ঠিক আছে। এর জন্য তীক্ষ্ণ কোণযুক্ত শিলাখণ্ড, এটা হচ্ছে স্ক্রিব আর ট্যালাস। ফেলসেনমার আর দ্য ব্লক ফিল্ড কাকে বলা হয়? যেটা হচ্ছে সি অফ রক, মানে একটা শিলার সমুদ্র, ঠিক আছে। এই অঞ্চলে তুষার ক্রিয়াসৃষ্ট বিস্তীর্ণ উপত্যকা বা সমভূমি জুড়ে থাকা অসমান শিলাখণ্ডের যে আচ্ছাদন, সেটা হচ্ছে আমাদের এরকম ফেলসেনমার যেটা বলা হচ্ছে, ঠিক আছে। এছাড়া টপল, টপল মানে কি? এটা মাধ্যাকর্ষণ থেকে কোনো অভিকর্ষ শক্তিটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। মাধ্যাকর্ষণ শক্তি মানে হচ্ছে যেখানে পৃথিবী ইনভলভ নাও হতে পারে, ঠিক আছে। যেমন ধরো মহাবিশ্বে চাঁদ বা সূর্যের মধ্যে যে শক্তিটা, ঠিক আছে। তো এখানে আমি এটা অভিকর্ষ করে দিই, ঠিক আছে। পৃথিবীর মধ্যের ঘটনা, পৃথিবীর যে নিজস্ব টান,
দেখো অভিকর্ষ শক্তির প্রভাবে নদীর পাড় বা পর্বতে খাড়া ঢালের কোনো শিলাস্তূপে ভারসাম্য হারিয়ে সামনের দিকে ঝুঁকে উল্টে পতিত হওয়া। যেমন এই যে ব্লকটা জাস্ট এরকমভাবে আছড়ে, মানে সেই মুখ থুবড়ে পড়ার মতো যে জিনিসটা সেইভাবে পড়বে, মূল শিলা থেকে পড়ে যাবে। যেমন নদী পাড়ের ভাঙন, ঠিক আছে, নদী পাড়ের ভাঙন আমি দেখালাম কেমন হয়। এইটা হয়তো নদী পাড়ের ভাঙন, তাই তো? এই অঞ্চলটা একটা জায়গা, আমি একটা পাড় দেখে নিচ্ছি, নদী পাড়। তো এই জায়গাটা দেখা যাচ্ছে, এই জায়গাটা দেখা যাচ্ছে এরকমভাবে আস্তে আস্তে চির ধরলো, ঠিক আছে, এই ব্লকটা চির ধরলো, দিয়ে কি হবে, এরকমভাবে মুখ থুবড়ে পড়ে যাবে, ঠিক আছে, সেটাকেই হচ্ছে টফল বলা হয়, ঠিক আছে, ঝুঁকে পড়ে যাওয়া। নেক্সট হচ্ছে ক্যাম্বেরিং বলতে আমরা কি বোঝাই, যখন কঠিন শিলাস্তরের যখন নরম বা দুর্বল শিলাস্তরের উপর অবস্থান করে তখন উপত্যকার ঢাল বেয়ে শিলাস্তরের ঝুলে পড়া বা বসে যাওয়া বা নেমে আসা, ঠিক আছে। এটা যেমন এইভাবে হয়েছে, আবার অন্য ক্ষেত্রে যেমন ধরো এরকমটাও আমরা দেখতে পাই, ঠিক আছে, এরকম। তো এটা হয়তো নরম শিলাস্তরের উপরের এই কঠিন শিলাস্তরটা অবস্থান করছে এবং এটা আস্তে আস্তে ধীরে ধীরে নেমে আসতে পারে, ঠিক আছে, সেটাকে কিন্তু আমরা ক্যাম্বেরিং বলবো, ঠিক আছে। শেকাং এটা কি, এটা হচ্ছে খাড়া পর্বতগাত্রে বৃহৎ চ্যুতি বা ফাটল বরাবর বিশাল শিলাস্তূপের অত্যন্ত ধীর নিম্নমুখী চলন, নেমে আসা। যেমন ধরো এখানে দেখানো হয়েছে, আবার এরকমটা দেখতে পারো, একটা ফাটল বরাবর হয়তো এরকম একটা বড় শিলাস্তরের এরকম মাঝখানে এরকম ফাটল বরাবর, ঠিক আছে, এরকম হলো, এক মিনিট, এরকমভাবে আমাদের যখন এইভাবে এটা নেমে, অর্থাৎ এই যে ব্লক দুটো আস্তে আস্তে যদি কেন্দ্রস্থল থেকে দূরে এরকম হয়, তাহলে এই শিলাস্তর আস্তে আস্তে কী হবে, ঠিক যেমন গ্রস্ত উপত্যকার মতো নেমে চলে আসবে, ঠিক আছে, নেমে চলে আসবে। এইটা হচ্ছে কিন্তু আমাদের, ঠিক আছে, এই প্রক্রিয়ার অংশ, দেখে নাও। বোঝা গেল? তো এটা একটা ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে কলোভিয়াম, এটা কি, সেটা হচ্ছে পর্বতের উপরের অংশ থেকে যখন নিচে নেমে আসা পিছলে পড়া, ঠিক আছে, অসংঘবদ্ধ পদার্থের সঞ্চয়, ঠিক আছে, এটা ঠিক লিখতে হবে। দেখো অসংঘবদ্ধ পদার্থের, যখন মানে সংঘবদ্ধতা নেই তার মধ্যে, ঠিক আছে, সেই রকম পদার্থের মধ্যে যে সঞ্চিত ঘটে থাকে সেটা হচ্ছে কিন্তু আমাদের কলভিয়াম, ঠিক আছে। তো মোটামুটি এইখান থেকে যা ইনফরমেশন দেওয়া হয়েছে বা দেওয়া হলো সেগুলো তোমার জন্য একদম যথেষ্ট। এইগুলোকে বারবার রিভিশন পড়বে এবং যে কিওয়ার্ডসগুলো বারবার আমি ক্লাসে আলোচনা করেছি সেটা কিন্তু অবশ্যই যেন মাথা থাকে, কারণ এই কিওয়ার্ডসটি কিন্তু তোমার খুব কাজে লাগবে, কারণ এখান থেকেই তুমি কোশ্চেন সলিউশন করতে পারবে। বুঝতে পেরেছো আমি যেটা বলতে চাইলাম? ঠিক আছে, এইটা বুঝতে পেরেছো? এইটা অবশ্যই বোঝা দরকার। মানে যখন ধরো
এই যে খাড়া পর্বত কাত্রে যখন বৃহৎ চ্যুতি বা ফাটল হবে এইটা মাথায় রাখবে। আচ্ছা কালারটা অন্য চেঞ্জ করে নিই, ঠিক আছে। বৃহৎ চ্যুতি বা ফাটল ঘটবে এবং সেখানে যদি শিলা সরে যায়, যেমন এই কেন্দ্রীয় স্থল থেকে এই দিকটা কি হলো, এই দিকটা থেকে এটা সরে গেল, আর সরে যাওয়ার জন্যই কিন্তু এই যে শিলাস্তর একটা অবস্থান করছিল, ঠিক আছে, এই যে শিলাস্তর একটা অবস্থান করছিল, সেই ক্ষেত্রে সেটা ধীরে 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 নামতে থাকছে, ঠিক আছে, নেমে আসছে এবং ঠিক যেন একটা গ্রস্ত উপত্যকার মতো বসে যাচ্ছে। গ্রস্ত উপত্যকা আমরা পড়েছিলাম না, ঠিক এরকম, অর্থাৎ এই একটা চ্যুতি অঞ্চল, হ্যাঁ, এই একটা চ্যুতি অঞ্চল, ঠিক আছে, সেই স্তূপ পর্বত, গ্রাভেন, গ্রস্ত উপত্যকার যে ধারণা, এবং সেইখানে যদি এই ব্লকটা নেমে আসে, তাই তো, এই ব্লকটা যদি নেমে আসে তাহলেই এটা তৈরি করে, এটা তৈরি করে। ঠিক এই ক্ষেত্রে দেখো এইখানটায় যেটা, সেটা একদম তোমার যে ভূমিটা ছিল সেটা আস্তে আস্তে এখন ঠিক এরকমভাবে গ্যাপ তৈরি করছে, তার মানে গ্রস্ত উপত্যকাটা তৈরি হচ্ছে, গ্রস্ত উপত্যকার ন্যায় আর কি, মানে নেমে আসছে, সেটাই হচ্ছে এই ব্যাপারটা। বুঝতে পারলাম? ঠিক আছে, তো এটাই ছিল। আর একবার দেখে নাও পরপর যে জিনিসটা হয়েছে, ঠিক আছে। আচ্ছা একটা কোশ্চেন দেখে নিই আমরা, যে কোশ্চেনটা আমাদের কিন্তু ইম্পর্ট্যান্ট কোশ্চেন, যেটা PYQ, ঠিক আছে, PYQ আমাদের সেমিস্টার 3 2026-এর পড়েছে। অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল কি হবে? সবাই জানো কোনটা হবে? পর্যায়ন হবে, ঠিক আছে। ডিসকাস করে দেবো একবার, চলো। এইটা হচ্ছে ধরো ভূমির একটা তীব্র ঢাল রয়েছে, মানে সুষম ঢাল না, অসম ঢাল। তো আস্তে 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 কী হবে, এইগুলোতে ক্ষয় হবে এবং এই জায়গাটা এরকম দাঁড়াবে এবং এই নিচু জায়গাগুলোতে কী হবে, নিচু জায়গাগুলোতে সঞ্চয় ঘটবে, ওই ক্ষয়িত পদার্থগুলো কী হবে, সঞ্চয় ঘটবে, ঠিক আছে। তাহলে একদিকে কি হলো, ক্ষয় হলো, আর একদিকে সঞ্চয় হলো, ঠিক আছে। তো বর্তমানে যে ভূমিটা আমরা পাবো সেই ভূমিটাই হচ্ছে কিন্তু এই, ও অনেক বেশি হয়ে গেছে, চলো একটু কমিয়ে নেওয়া যাক। এই যে ভূমিটা আমি পাচ্ছি বর্তমানে, সেটাই হচ্ছে কিন্তু আমার পর্যায়িত ঢাল, প্রক্রিয়াটার নাম হচ্ছে পর্যায়ন। তাহলে এখানে আমার অবশ্যই উত্তর হবে পর্যায়ন, রাইট। তো এরকম ধরনের আরও কিছু কোশ্চেন আসছে, ঠিক আছে, ডিপিপি যাচ্ছে, বাড়ির কাজ সেগুলো অবশ্যই করবে, তার ব্যাখ্যাও থাকবে এবং রিভিশন ক্লাসও থাকবে, সেখানে আরও অনেক নানান রকম কোশ্চেন আমরা আলোচনা করব এই পড়ানোর মধ্যে থেকে। তোমরাও চেষ্টা করবে, পাশে তো আমি অবশ্যই আছি। তো পরীক্ষা নিয়ে, যে পরীক্ষা বসবে সেটা নিয়ে একদম টেনশন বা ভয়ের কিছু জায়গা নেই। ঠিকঠাকভাবে প্রতিটা ক্লাস যেভাবে দিচ্ছি, যা যা হাইলাইট করছি বারবার, যে শব্দগুলোর ওপর জোর দিচ্ছি সেগুলো পড়াশোনা করো। 35 আউট অফ 35 যেটা ফার্স্ট টার্গেট আমরা দিয়েছিলাম, ঠিক আছে, সেটাই কিন্তু পাবেই, একদম কথা দিয়ে গেলাম, ঠিক আছে। তো প্রথম থেকে জাস্ট একবার দেখে নাও কি কি আজকে ক্লাসে হলো। প্রথমে হচ্ছে আমাদের বহির্জাত প্রক্রিয়া সম্পর্কে আমরা ডিটেলস আইডিয়া রেখেছি, ক্ষয়, সঞ্চয়, অগ্নিভবন, আবহবিকার, পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ভবনের প্রত্যেকটা রিলেশন, পর্যায়ন সম্পর্কিত, এখান থেকে কিন্তু কোশ্চেনটা এসছে, দেখেছো। চলো নেক্সট আমরা এইগুলো আমরা ডিসকাস করেছি, বুঝেছি, ঠিক আছে। তারপর পুঞ্জিত ক্ষয় সম্পর্কে আমরা ধারণা নিয়েছি, সেখানে যে অভিকর্ষ বলের যে প্রভাব সেটা আমরা অবশ্যই দেখেছি, বৈশিষ্ট্যগুলো দেখেছি, ঠিক আছে। তার পুঞ্জিত ক্ষয় ঘটার পিছনে যে কারণগুলো বা নিয়ন্ত্রকগুলো আছে সেগুলো আমরা দেখেছি, জলের ভূমিকা সম্পর্কে আমরা আলোচনা করেছি, ঠিক আছে। নিরাপত্তা সূচক সম্পর্কে অবশ্যই জেনেছি, কারণ এটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, কখনোই যেন স্ট্রেসটাকে উপরে নিও না, তাহলে পুরো ক্যালকুলেশন তোমার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। স্ট্রেংথ এবং তার নিচে ট্রেস, ঠিক আছে, এবং তার সম্পর্কে এইটা যেটা আমাদের একদম সারসংক্ষেপ। এরপর আমাদের শ্রেণীবিভাগ আছে, প্রথমত এইটা আগে মাথায় নেবে, এটা পাশে রাখবে, এটাকে আয়ত্ত হয়ে যাওয়ার পর প্রত্যেকটার মধ্যে দেখবে সব কিছু তুমি কমন পেয়ে যাচ্ছ, ঠিক আছে, এটা করতে পারবে। এরপর আমরা কি প্রত্যেকটা সম্পর্কে ডিটেলস আলোচনা, বিসর্পণ, তার এই খুঁটি বা এই উদাহরণগুলো মনে রাখবে, অত্যন্ত ধীর প্রক্রিয়া, এগুলো মাথায় রাখবে। তারপর ফ্লো, এখানে জলের ভূমিকাটা অবশ্যই মনে রাখবে,
নামকরণগুলো মনে রাখবে, কোথায় দেখা যায় সেটা মনে রাখবে। নেক্সট আমাদের ধস কি, ঠিক আছে, দ্রুত পিছলে আসে স্লাম্প, এখানে তার কিওয়ার্ডস অবশ্যই মনে রাখবে, অতল ঢাল এবং ঘূর্ণন সহকারে। তারপর আমরা ফল কোনো মাধ্যম ছাড়া, এটা মনে রাখবো। বসে যাওয়া, ভিতরে শূন্যস্থান সৃষ্টি হওয়া, এটা মনে রাখবো। এবং তাদের যে সামগ্রিক চিত্র যা পড়লাম সেইগুলোকে নিয়ে একটা টেবিলের মধ্যে তুলনামূলক আলোচনা তোমাকে অনেক হেল্প করবে। তারপর আমরা কি করব, প্রাকৃতিক বা প্রভাব, ভৌগোলিক প্রভাবটা নিয়ে দেখব। এগুলো একদম সহজ জিনিস। আর বিশেষ পরিভাষা, সেটা নিয়ে আমরা দেখব কোনটাকে কি বলে, কারণ এখান থেকে কিন্তু কোশ্চেন অবশ্যই আসে, ঠিক আছে। তারপর আমাদের মনে রাখতে হবে লাস্ট যেটা ক্যাম্বারিং, সেকেন্ড এবং কলফিয়াম, ব্যাস। আর কিন্তু আমাদের এখানে কিছু সেভাবে নেই, ঠিক আছে। তা কোশ্চেনটা আমরা করে নিয়েছি। তো এটাই ছিল ক্লাস। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো করে পড়াশোনা করো। আবার দেখা হচ্ছে আগামী ক্লাসে। বেস্ট অফ লাক। আমি সঙ্গে আছি। নিজের কাজটা করো, পড়াশোনা করো, বাড়ির যেটা হোমওয়ার্ক যাচ্ছে, ডিপিপি যাচ্ছে, সেগুলো সলিউশন করার চেষ্টা করো। তারপর আমি তো আছি। ওকে, সো থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।